ওকে, তো আশা করি সবাই শুনতে পাচ্ছ। তো সবাইকে গুড ইভিনিং। তো আমরা মনে হয় শুরু করেছিলাম পড়ার জন্য আর টেল অফ টু সিটিজ, তাই না? আর টেল অফ টু সিটিজ সেটা নিয়ে আলোচনা করছিলাম। আর পয়েম ইন অক্টোবর অলরেডি আমাদের গত ক্লাসেই আমরা শেষ করেছি। আশা করি তোমরা টেক্সট সামারি বা এইগুলো যেগুলো আছে সেগুলো পড়েছো। সবাই পড়ছো তো নাকি? পড়াশোনা হচ্ছে? জি স্যার। আচ্ছা, ভালো। আর আজকে থেকে আমাদের কোশ্চেন আনসারগুলো একটু দেওয়া শুরু করতে হবে, ঠিক আছে? কোশ্চেন আনসারগুলো আজ থেকে আমি একটু দেওয়া দিব, যেগুলো মোটামুটি দিয়েছি সেগুলো কি দেখছো কোশ্চেন আনসারগুলো? হুম। জি স্যার, দেখছি স্যার। আচ্ছা, তো আমরা তাহলে চলে যাই আর টেল অফ টু সিটিজ। এখানে আমরা কি কি পড়ছিলাম সেগুলো একটু দেখি। আচ্ছা, টেল অফ টু সিটিজের এইগুলো কি পড়েছো তোমরা? বলো তো। এই যে ব্যাকগ্রাউন্ড ইতিহাস হিসেবে যেগুলো দেওয়া আছে এগুলো কি দেখছো একটু? পড়ছিলা এগুলো? স্যার এটা তো আপনি পরে দিয়েছিলেন স্যার, হচ্ছে আমি বই থেকে ব্যাকগ্রাউন্ড যে এটা ছিল ওটা একটু দেখেছিলাম স্যার। আচ্ছা, বিশেষ করে এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের এই জায়গাগুলো, যে রেইন অফ টেরর, তারপরে নেপোলিয়ন বোনাপার্টির উত্থান, ঠিক আছে, তারপরে সেখানে আবার ইংল্যান্ডের সাথে তাদের যুদ্ধ, যেখানে নেপোলিয়নের পরাজয় ইত্যাদি বিষয়গুলো এখানে একটু দেখতে হবে। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসে কিছু কিছু বিষয় দেওয়া হয়েছে। সেই গল্পের ভিতরে ওইগুলো বিষয়গুলো আছে, হ্যাঁ, এগুলো একটু খেয়াল করতে হবে। আমরা চ্যাপ্টার ওয়াইজ যে গল্পটা আছে আমরা একটু দেখি, ওর সাথে টেক্সটের থেকে ভিতরে ভিতরে কিছু বিষয় দেখি। কি ব্যাপার, আসে না কেন? নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, বাদ দিলাম। এখন চালু হয়েছে। পিডিএফ থেকে তো সমস্যা। আচ্ছা, আমরা প্রথম অংশটুকু একটু পড়েছিলাম না গতদিন, দ্য পিরিয়ড অংশটুকু, হ্যাঁ স্যার। চ্যাপ্টার ওয়ান। আই বাবা রে, তাড়াতাড়ি আয় রে, তো ঝামেলা।
আচ্ছা দেখো দ্য মেল, এখানে এই অংশটুকুতে মেইন ক্যারেক্টারগুলোর একটা ইয়ে আসবে, মানে কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলোর আমরা মানে উপস্থাপনা পাবো দ্য মেল অংশে, ঠিক আছে? তাহলে আমরা একটু পড়ি, দেখি। পুরোটা পড়ে আসলে ইয়ে করাটা খুব কঠিন, তোমরা যদি সব পড়ে থাকো তো ভালো, আমরা কিছু কিছু জায়গায় একটু শুরু থেকে একটু পড়াই, তারপরে আগাই এভাবে করে। দেখো, ইট ওয়াজ দ্য ডোভার রোড দ্যাট লে অন আ ফ্রাইডে নাইট লেট ইন নভেম্বর। লেট ইন নভেম্বর মানে কোন সময় তাহলে? নভেম্বরের শুরুতে না শেষের দিকে? শেষ দিকে। এবং অবস্থা কি তাহলে? মোটামুটি শীতকাল স্যার। এই ডোভার কোন শীতের সাইডে অবস্থিত, ফ্রান্সে না ইংল্যান্ডে? ডোভার, ইংল্যান্ডে। দেখো তো ডোভার কোন জায়গায় অবস্থিত? ইংল্যান্ডে স্যার। ইংল্যান্ডে না? আমরা ডোভার বিচ কবিতা পড়ছিলাম। জি জি স্যার। স্যার। হুম, আরে সমস্যা, এই যে ডোভার, তাই তো? এই জায়গাটা, এই হচ্ছে ডোভার, আর এটা হচ্ছে স্ট্রেইট অফ ডোভার, তার সাথে এই জায়গায় ফ্রান্সের এই জায়গাতে লিঙ্ক, হ্যাঁ, এই যে নদীপথ ক্যালেইস অ্যান্ড ডোভার। ডোভার বিচে কিন্তু এই নামটা উল্লেখ আছে, তাই না? হ্যাঁ, তো এইখানের কথাটা বলা আছে। তাহলে ডোভার হচ্ছে ইউনাইটেড কিংডমে অবস্থিত। তাহলে এটা হচ্ছে একটা ডোভার রোড, ফ্রাইডে নাইট, লেট ইন নভেম্বর, বিফোর দ্য ফার্স্ট অফ দ্য পার্সনস উইথ হুম দিস হিস্ট্রি হ্যাজ বিজনেস। মানে হিস্ট্রি হ্যাজ বিজনেস, মানে হিস্ট্রি চলছে এরকম কিছু ব্যক্তিদের নিয়ে বলছে, বিফোর দ্য ফার্স্ট অফ দ্য পার্সনস উইথ হুম দিস হিস্ট্রি হ্যাজ বিজনেস। মানে কি, মানে কোনো ব্যক্তির কথা আসবে, এখনকার বর্তমান যে অবস্থা চলছে সেই অবস্থানের সাথে রিলেটেড কোনো ব্যক্তি, যাদের মধ্যে প্রথম ব্যক্তির কথা বা প্রথম ক্যারেক্টারের কথা আসবে। দ্য ডোভার রোড লে অ্যাজ টু হিম বিয়ন্ড দ্য ডোভার মেল অ্যাজ ইট লাম্বার্ড আপ স্কুটার্স হিল। মেল মানে কি বোঝাচ্ছে এখানে? আসলে মেল বলতে কি বোঝানো হয় বলো তো? এখানে মেল বলতে কি বোঝায়? স্যার না হ্যাঁ, বুঝলাম না, বলো। স্যার, এখানে তো গাড়িতে করে যায় না, হ্যাঁ, একটা গাড়ি সেটা বোঝাচ্ছে। বোঝাচ্ছে না কি? হ্যাঁ, মেল মানে হচ্ছে তৎকালীন সময়ে ওই যে ইয়ার জাতীয় যে গাড়িগুলো, ঠিক আছে তো? কি বলে ওটাকে, ট্রাম বা এই জাতীয় ট্রাম বলা হয়, ট্রাম বা মেইল এই জাতীয় গাড়িকে বোঝানো হয়। তাহলে সেই গাড়িটা কি হচ্ছে, অ্যাজ ইট লাম্বার্ড অফ শুটার সিলসের দিকে যাচ্ছে একটা গাড়ি, তাই ড্রোভার রোড লে অ্যাজ টু হিম, মানে সে গাড়িতে করে যখন যাচ্ছে বা গাড়ির পাশ দিয়ে বা গাড়ি যাচ্ছে এরকম কিছু বোঝাচ্ছে। এখানে কিন্তু হি বলতে কাকে বোঝানো হচ্ছে আমরা কি এখনো পেয়েছি নামটা? বলো, না স্যার। হিমটাকে পাইনি। তাহলে কি হচ্ছে, যেহেতু যে গাড়িতে করে যাচ্ছে সে গাড়ির দেখাচ্ছে যে কি, হয়তো গাড়ি যেহেতু পাহাড়ের দিকে উঠছে, অ্যাজ ইট লাম্বার্ড আপ শুটার সিল, তাকে তার পাশ দিয়ে হাঁটছে, ব্যাপারটা এরকম। দেখো হচ্ছে হি ওয়াকড আপ হিল ইন দ্য মায়ার, মায়ার মানে কি, কাদার ভিতর, হ্যাঁ, মানে কাঁচা রাস্তা, ঠিক আছে তো? মানে তার ভিতর দিয়ে হেঁটে কোথায়, বাই দ্য সাইড অফ দ্য মেলের পাশ দিয়ে যাচ্ছে, হ্যাঁ, মেলেও চলছে, পাশ দিয়ে হাঁটতেছে। অ্যাজ দ্য রেস্ট অফ দ্য প্যাসেঞ্জার ডিস, যেমন করে বাকি প্যাসেঞ্জাররাও কী করছে, ওই হেঁটে যাচ্ছে আর কি। কারণ কি, নট বিকজ দে হ্যাড দ্য লিস্ট রিলিশ ফর ওয়াকিং এক্সারসাইজ, এমন না যে তারা এখানে এক্সারসাইজ করার জন্য হাঁটতেছে, যে না হাঁটাটা তাদের একটা এক্সারসাইজের ব্যাপার, তার জন্য যে হাঁটতেছে তা না। আন্ডার দ্য সার্কামস্টেন্সেস, বাট বিকজ দ্য হিল, দ্য হার্নেস অ্যান্ড দ্য মার্ড, মানে যে ঘোড়ায় গাড়িটা টানতেছে সেই ঘোড়া সহ এই যে মেল, তার সাথে রয়েছে কাদা, সব কিছু মিলে ওয়ার অলসো হেভি, হ্যাঁ, যে সব কিছু এত হেভি যে গাড়িটা নিজেই খুবই ভারী। তাহলে যাত্রীরাও যদি গাড়ির উপরে বসে থাকে তাহলে কি ঘোড়া টানতে পারবে বলো তো?
ঘোড়া টানতে পারবে না না। না স্যার। তাই বলছে ওয়ার অলসো হেভি দ্যাট দ্য হর্সেস হ্যাড 3 times অলরেডি কাম টু আ স্টপ। হ্যাঁ, এই আস্তে আস্তে 3বার অলরেডি ঘোড়া থামছে, ঠিক আছে। বিসাইড ওয়ান্স ড্রয়িং দ্য কোচ অ্যাক্রস দ্য রোড উইথ দ্য মিউটিনাস ইন্টেন্ট অফ টেকিং ইট ব্যাক টু ব্ল্যাক হিথ। মানে এমনভাবে ঘোড়াগুলো থামতেছে মনে হচ্ছে যেন তার সে আর সামনে যাবে না, বরং উল্টা ঘোড়াগুলো যেন মিউটিনাস করছে, মানে কি প্রতিবাদ করছে, বিদ্রোহ করতেছে যে তারা ব্ল্যাক হিতে পিছনে ফিরে যাবে, সামনে আর যাওয়ার ইচ্ছা এই গাড়ি মানে ঘোড়াগুলোর নাই, ঠিক আছে। মোটামুটি বলছে রেইনস অ্যান্ড হুইপ অ্যান্ড কোচম্যান অ্যান্ড গার্ড সবাই মিলে মোটামুটি মারধরও করতেছে ঘোড়াগুলোকে, কোচম্যানও চেষ্টা করতেছে, গার্ডরাও চেষ্টা করতেছে। হাউএভার ইন কম্বিনেশন হ্যাড রেড দ্যাট আর্টিকেল অফ ওয়ার হুইচ ফরবেড আ পারপাস আদারওয়াইজ স্ট্রংলি ইন ফেভার অফ দ্য আর্গুমেন্ট। আর ওদিকে মোটামুটি বাকি যারা আছে সবাই মিলে কী করছে, একটা আর্টিকেল পড়তেছে। দেখো, হ্যাড রেড দ্যাট আর্টিকেল অফ ওয়ার হুইচ ফরবেড আ পারপাস আদারওয়াইজ স্ট্রংলি ইন ফেভার অফ দ্য আর্গুমেন্ট। মানে হয়তো বা সবাই আর্গুমেন্ট করতেছে, সবাই কথা বলতে বলতে যাচ্ছে, এবং সে আর্গুমেন্টটা কি দেখো, দ্যাট সাম ব্রুট অ্যানিমেলস আর এন্ডেড উইথ রিজন। যে কিছু কিছু অ্যানিমেল নাকি আছে যাদের ভিতরে নাকি যুক্তি আছে, এন্ডিওর্ড উইথ রিজন, অ্যান্ড দ্য টিম হ্যাড ক্যাপিটুলেটেড অ্যান্ড রিটার্ন টু দেয়ার ডিউটি। মানে এই কোচম্যান গার্ড মানে এরা ভাবতেছে যে এখন ঘোড়া যেহেতু মিউটিনাস হচ্ছে, ঘোড়া যেহেতু বিদ্রোহ করতেছে, এখন গাড়িতে তো চড়ে থাকলে হবে না, নেমেই তাদেরকে হেঁটে যেতে হবে, এরকম একটা বিষয় আর কি এখানে বলা হয়েছে। এবং ঘোড়ারা কেমন করছে দেখো, উইথ ড্রুপিং হেডস অ্যান্ড ট্রিমিউলাস টেইল দে ম্যাশ দেয়ার ওয়ে, মানে ঘোড়াগুলোকে বোঝাতাম নাকি পা ফেলতেছে খুব দাপিয়ে দাপিয়ে, থ্রু দ্য থিক মাড ফ্লান্ডারিং অ্যান্ড স্টাম্বলিং বিটুইন মানে হুইলস, তাই তো, অ্যাজ ইফ দে ওয়ার ফলিং টু পিসেস অ্যাট দ্য লার্জার জয়েন্টস। মানে ঘোড়াগুলো যখন টানতেছে গাড়ি, মনে হচ্ছে যেন এমনভাবে তারা চেষ্টা করতেছে, হ্যাঁ, মানে ওই যে ঘোড়ায় মাঝে মাঝে দেখবো যে মুখ মুখ দিয়ে এক ধরনের সাউন্ড করে, হ্যাঁ, এবং মনে হচ্ছে যেন তাদের জয়েন্ট থেকে সব খুলে যাবে, হ্যাঁ, এরকম আর কি অবস্থা, মানে টানার চেষ্টা করছে, গাড়িটা যেহেতু উপরের দিকে উঠতেছে। অ্যাজ অফেন অ্যাজ দ্য ড্রাইভার রেস্টেড দেম অ্যান্ড ব্রড দেম টু আ স্ট্যান্ড উইথ আ ওয়ারি হো হো, এরকম বলে তাদেরকে একটু একটু রেস্ট দিচ্ছে, আবার টানতেছে, এরকম করে আগে নিয়ে যাচ্ছে। দ্য নিয়ার লিডার ভায়োলেন্টলি শুক হিজ হেড অ্যান্ড এভরিথিং আপন ইট লাইক অ্যান আনইউজুয়ালি এমপ্যাথেটিক হর্স ডিনাইং দ্যাট দ্য কোচ কুড বি আপ দ্য হিল। মানে কি হর্সগুলোর প্রতি তার একটা লাইক অ্যান আনইউজুয়ালি এমপ্যাথেটিক হর্স ডিনাইং দ্যাট দ্য কোচ কুড বি গট আপ দ্য হিল। মানে ঘোড়াটা যে হেড নিয়ার লিডার, সে যেন মাথা ঝাঁকিয়ে বলতেছে যে আমাদের পক্ষে সম্ভব না, ডিনাই করতেছে আমরা উপরে উঠতে পারবো না, যাত্রীরা না নামলে পারে, তাই যাত্রীদের নামানো হয়েছে আর কি। হোয়েন এভার দ্য লিডার মেড দিস র্যাটেল দ্য প্যাসেঞ্জার স্টার্টেড অ্যাজ আ নার্ভাস প্যাসেঞ্জার মাইট অ্যাজ অ্যান্ড ওয়াজ ডিস্টার্ব ইন মাইন্ড। মানে যাত্রীরাও কী করলো, ঘোড়ার মানে গাড়ি থেকে নেমে মোটামুটি পাশ দিয়ে হাঁটতেছে, আর কারণ ঘোড়া অলরেডি বুঝিয়ে দিয়েছে যে আমার পক্ষে এই গাড়ি টানা সম্ভব না যদি যাত্রীরা সবাই এই মেলের উপরে বসে থাকে। কি কথা বুঝতে পেরেছ? এরপর পরিবেশটা কেমন, দেয়ার ওয়াজ আ স্টিমিং মিস্ট ইন অল দ্য হলোজ, মানে চারিদিকে যেহেতু ফাঁকা, পাহাড়ের উপরে উঠতেছে। মিস্ট মানে কি, মিস্ট কেন বলো তো, এখন সময়টা কখন, শীতকাল। হ্যাঁ শীতকাল, তাই না, এই জন্য চারিদিকে কুয়াশাচ্ছন্ন একটা ভাব। তো এখানে আমরা আমরা একটু ক্যারেক্টারগুলোর দিকে একটু দেখি। আসলে এভাবে করে পড়া খুব মুশকিল, বড় বড় ইয়ে তো। দেখো, 2 other passengers beside the one were plodding up the hill by the side of the mail. প্লড মানে কি বলো তো, প্লডিং মানে কি, প্লডিং বুঝো? বুঝতে পারি না স্যার। প্লডিং মানে ক্লান্ত, পা টেনে টেনে হাঁটা, হ্যাঁ। দেখো, স্লো মুভিং অ্যান্ড আনএক্সাইটিং, মানে হচ্ছে না খুব চেষ্টা করেছে, থ্রু হার্ড ওয়ার্ক, মানে খুব ক্লান্ত, এরকম আর কি অবস্থা। তারাও মোটামুটি, আরও 2জন প্যাসেঞ্জারের কথা বলা হচ্ছে। অল 3 ওয়ার র্যাপড টু দ্য চেক বোনস, হ্যাঁ, অ্যান্ড ওভার দ্য ইয়ার্স, মানে কি যেহেতু শীতকাল, অ্যান্ড ওর দেখো জ্যাক বুটস, লম্বা লম্বা জ্যাক বুট পরে আছে। নট অফ দ্য 3 কুড হ্যাভ সেইড ফ্রম এনিথিং হি স। এই হি বলতে কাউকে বোঝানো হচ্ছে, হি এর কথা কিন্তু এখনো বলা হয়নি।
what either of the other two was like, and each was hidden under almost as many wrappers from the eyes of the mind. হ্যাঁ, মানে কি, মানে নিজেদের কেমনভাবে বডিগুলো, শীতে যেহেতু সবাই কাপড় চোপড় পরে আছে এবং সবাই এমনভাবে ঢেকে আছে যেন তারা এমনভাবে, দেখো, ম্যানি র্যাপার্স ফ্রম দ্য আইস অফ দ্য মাইন্ড, যেন মনের চোখ থেকেও তাদেরকে র্যাপিং করে রাখা হয়েছে, অ্যাজ ফ্রম দ্য আইস অফ দ্য বডি অফ হিজ টু কম্পানিয়ন্স ইন দোজ ডেজ। এখানে একটু খেয়াল রাখবা, এখানে কিছু কথা আছে যেগুলো আসবে। যেহেতু এটা কোন সময় বলো তো, এই ঘটনাটা কোন সময় ঘটতেছে? ফ্রেঞ্চ রেভলিউশন চলতেছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। হুম, সেটা তো ৭৭ সালের প্রথম দিকে ঘটনা না? হ্যাঁ বলো, কোন সময়ের ঘটনা? সেটা তো ১৭৭৫-এর মনে হয় কাহিনীটা শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলছিস কি ফ্রেঞ্চ রেভলিউশনের আগে নাকি? জি স্যার, আগে। হ্যাঁ, ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে কত সালে? 1799 সাল থেকে 1799। 1789-এ। তার আগের পরিস্থিতি বোঝাচ্ছে, যে তার আগের পরিস্থিতি কেমন ছিল সেটা বর্ণনা করতে গিয়ে আজকে রাতের ঘটনাটা একটু বোঝাবে যে এরকম পরিস্থিতিটা, মানে গল্পের মধ্য দিয়ে সিচুয়েশনকে তুলে ধরা আর কি। তা হচ্ছে, ইন দোজ ডেজ ট্রাভেলার্স ওয়ার ভেরি শাই অফ বিং কনফিডেন্সিয়াল অন আ শর্ট নোটিস। হ্যাঁ, মানে কারো প্রতি অল্প দেখাতে মানুষ যেমন খুব ইয়া হয় না, মানুষ যেমন গল্প করতে করতে খুব আত্মীয়তা হয়ে যায়, খুব বন্ধুত্ব হয়ে যায় না? এখন কিন্তু তৎকালীন সময়ে মানুষজন খুব ভয়ে থাকতো। হ্যাঁ, অল্পতেই কারো প্রতি কনফিডেন্সিয়াল হতো না। ঠিক আছে তো? ফর অ্যানিবডি অন দ্য রোড মাইট বি আ রোভার, কারণ যে কোনো ব্যক্তি রোডে দেখা হলেই যে ভালো ব্যক্তি হবে তা না, সে হতে পারে কোনো ডাকাত, অর ইন লিগ উইথ রোভার্স, অথবা সেই রোভারদের সাথে ওর কোনো হয়তো সম্পর্ক আছে, হয়তো প্রথমে বন্ধুত্ব করবে, পরে রোভারদের সাথে মিলে চিন্তা টিন্তাই করবে, এরকম আর কি। তার জন্য সহজে সবাই কী করে, মুখ টুক ঢেকে সবাই সবার থেকে দূরত্ব বজায় করে রাখে। এক গাড়িতে গেলেও কারোর সাথে অত সম্পর্ক থাকে না, অত যোগাযোগ থাকে না, একদম সবাই সবার থেকে আলাদা থাকার চেষ্টা করে। অ্যাজ টু দ্য লেটার, হোয়েন এভরি posting house and ale house could produce somebody in the captain's pay, ranging from the landlord to the lowest stable and non-descript, it was the likeliest things upon the cards। মানে কি বলতেছে কি, as to the letter মানে হচ্ছে in league with robbers, মানে যেমন এই যে রাতে যে আমাদের গাড়িগুলো যায়, মনে করো গভীর রাতে অনেক গাড়ি যায় না, ঢাকা থেকে হয়তো আসতেছে, রাতে বেলায় আসতে হয়, তো এমন হতে পারে না যে ডাকাতদের সাথে যারা গাড়ি চালায় বা যারা গাড়ির কন্ট্রাক্টর বা হচ্ছে যারা হেল্পার, তাদের সাথে কি যোগাযোগ থাকতে পারে না বলো তো? পারে তো স্যার, হয় ওরকম। যে তারাই হয়তো বা সংকেত দিয়েছে আমরা গাড়ি নিয়ে আসতেছি, হ্যাঁ, তাতে এদের সাথে ওদের ওটা ভাগাভাগি থাকতে পারে কি না? তাই বলছে যে ইন লিগ উইথ রোভার্স, এই ক্ষেত্রে হোয়েন এভরি পোস্টিং হাউস অথবা এল হাউস, মানে যেখানে গাড়ি থামানো হয় একটু নাস্তা টাস্তা করার জন্য, এরকম তো থাকতেই পারে যে কুড প্রডিউস সামবডি, কেউ না কেউ হয়তো ওই ডাকাতদের সাথে লিগে থাকতে পারে। সামবডি ইন দ্য ক্যাপ্টেন্স পে, ক্যাপ্টেন্স পে মানে কি, যে হচ্ছে ওই লিগদের ক্যাপ্টেন, তার পেতে হয়তো এরকম কোনো রোভারদের যে ক্যাপ্টেন, তার পেতে হয়তো থাকতেও তো পারে। রেঞ্জিং ফ্রম দ্য ল্যান্ডলর্ড টু দ্য লোয়েস্ট স্টেবল নন ডেসক্রিপ্ট, হ্যাঁ, একদম স্টেবল যেটা, মানে যারা ঘোড়া টোড়া দেখে, একদম ল্যান্ডলর্ড থেকে শুরু করে একদম তোমার যারা হচ্ছে স্টেবল দেখাশোনা করে, সবারই তো এরকম যোগাযোগ থাকতে পারে। ইট ওয়াজ লাইকলি দ্য থিং আপন দ্য কার্ডস। সো দ্য গার্ড অফ দ্য ডোভার মেল থট টু হিমসেলফ দ্যাট ফ্রাইডে নাইট ইন নভেম্বর 1000, এখানে খেয়াল করো, হ্যাঁ, 1775, যেখানে আমরা কি লাম্বারিং আপ দ্য শুটার সিল অ্যাজ হি স্টুড অন হিজ ওন পার্টিকুলার পার্টস আপন বিহাইন্ড দ্য মেল। কারণ কি, প্রত্যেকটা গাড়ির সাথে একটা গার্ড থাকে, দেখো, হ্যাঁ, তাহলে সে হচ্ছে কি দ্য গার্ড অফ দ্য ডোভার মেল। তাহলে এখানে কাকে বোঝানো হচ্ছে? এই হি বলতে বা হিম বলতে মেনলি এই গার্ডকে, কারণ গার্ড হচ্ছে যেমন ওই যে ইয়ার সময় তোমরা দেখছিলা, বিশেষ করে 2013-14 সালের দিকে যখন হচ্ছে তোমার পেট্রোল বোমা টোমা হলো না খুব, ছিলা ওই সময়? স্যার জি স্যার। কোন ক্লাসে ছিলা? ক্লাস 6-এ। 6-এ। তা ওই সময় কি শুনছিলা যে বিভিন্ন সময় গাড়িগুলোকে একসাথে নিয়ে তারপরে পুলিশেরা পাহারা দিয়ে নিয়ে যেত? মনে পড়ছে না স্যার। মনে পড়ছে না? হ্যাঁ, ওই সময় স্যার পেট্রোল নির্বাচনে স্যার এরকম হয়েছিল, অনেকদিন টানা হরতাল ছিল। হ্যাঁ, জি স্যার, অনেকদিন ধরে হরতাল ছিল, খালেদা পেট্রোল জিয়া বোমা মেরে গাড়িগুলোকে আগুন ধরায় দিচ্ছিল বিভিন্ন আন্দোলনের সময়। তো ওই সময় কি করতো, রাতের বেলায় বা দিনের বেলায় যে গাড়ি, বিশেষ করে রাতের বেলায় যে গাড়িগুলো যেত, ওই গাড়িগুলোতে কি করা হতো, সন্ধ্যা হয়ে গেলে বা রাত হয়ে গেলে ওই আগে পুলিশ আর পিছনে পুলিশ থাকতো,
দিয়ে গাড়িগুলোকে একসাথে দাঁড় করায় তারপর নিয়ে যেত গাড়িগুলো, যাতে এর ভিতরেও দূর থেকে পেট্রোল বোমা মারতো, হ্যাঁ, যে বোতলের ভিতরে পেট্রোল নিয়ে আগুন ধরায় গাড়িতে ফেলতো, এরকম একটা বিষয়। তো এরকম গার্ড ছিল, গার্ড তো সবসময় তার তো সন্দেহ কাজ করে, কে কী করতেছে, কখন কে এসে কী করে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তা বলছে দেখো, থট ফ্রাইডে নাইট ইন নভেম্বর এত অ্যাজ হি স্টুড অন ইজ ওন পার্টিকুলার পার্টস বিহাইন্ড দ্য মেল। হ্যাঁ, তাহলে সে হচ্ছে মেলের পিছনে সবসময় নিজের মতো করে পা ঝুলিয়ে বসে থাকে, দেখো, বিটিং হিজ ফিট অ্যান্ড কিপিং অ্যান আই অ্যান্ড হ্যান্ড অন দ্য আর্ম চেস্ট বিফোর হিম, হোয়ার আর লোডেড, দেখো, ব্লান্ডার বুশ লে অ্যাট দ্য টপ অফ 6 or 8 লোডেড হর্স পিস্তলস, হ্যাঁ, ডিপোজিটেড অন আ, দেখো, সাবস্ট্যাটাম অফ কার্টলেস, মানে রাখা আছে পিস্তলগুলো, এটা লোডেড, দেখো, হর্স পিস্তল। দ্য ডোভার মেল ওয়াজ ইন ইটস ইউজুয়াল জেনিয়াল পজিশন দ্যাট দ্য গার্ড সাসপেক্টেড দ্য প্যাসেঞ্জার সাসপেক্টেড ওয়ান অ্যানাদার, মানে সবাই সবাইকে সাসপেক্ট করতেছে, বা প্যাসেঞ্জাররাও গার্ডকে সাসপেক্ট করতেছে, সবাই সবাইকে সন্দেহ। দে অল সাসপেক্টেড এভরিবডি এলস অ্যান্ড দ্য কোস্টম্যান ওয়াজ শিওর অফ নাথিং বাট দ্য হর্সেস, আর কোস্টম্যানের কাজ হচ্ছে কে কী করছে ওগুলো নিয়ে ভাবার তার সুযোগ নেই, শুধু তার হর্স ছাড়া। অ্যাজ টু হুইচ ক্যাটেল, যে ক্যাটেলের সাথে হি কুড উইথ আ ক্লিয়ার কনসেন্স হ্যাভ টেকেন হিজ ওথ অন দ্য ট্রু টেস্টামেন্ট দ্যাট দে আর নট ফিট ফর দ্য জার্নি। হ্যাঁ, মানে কি বললো, কোচম্যান অন্তত তার ঘোড়ার দিকে তাকিয়ে সে বুঝতে পেরেছে যে আমার ঘোড়ার পক্ষে আর সম্ভব না এইভাবে সবাইকে টানা। তাই বলছে, হো হো সেট দ্য কোচম্যান, সো দেন ওয়ান মোর পুল, সবাই একটু টানো, মানে ঘোড়াকে বলতেছে আর একটু টানো, অ্যান্ড ইউ আর অ্যাট দ্য টপ অ্যান্ড বি ড্যাম টু ইউ, আর একটু টানলে পারেই একদম পাহাড়ের উপরে উঠে যাব। ফর আই হ্যাভ হ্যাড ট্রাভেল এনাফ টু গেট ইউ টু ইট জো। জো কাকে বলছে, জো কার নাম, বলছে হোলা, দ্য গার্ড রিপ্লাইড, তার মানে কি জো হচ্ছে গার্ডের নাম নাকি? হ্যাঁ, এবার হোয়াট ও ক্লক ডু ইউ মেক ইট জো, মানে কয়টা বাজে এখন, এরকম আর কি। 10 minutes গুড পাস্ট 11, কয়টা বাজে, 10 minutes past 11 মানে কি, 11:10। 10টা 11:10, তাই তো, 10 minutes past 11, মাই ব্লাড, হাই হাই, এরকম আর কি। হ্যাঁ, ইজাকুলেটেড দ্য ভেক্স কোচম্যান অ্যান্ড নট আ টপ অফ শুটার্স ইয়েট, এখনও আমরা শুটার্সের উপরে উঠতে পারিনি, হাই হাই হাই, কী হয়েছে, গেট অন উইথ ইউ, মানে ঘোড়াগুলো তাড়াতাড়ি 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 এরকম করে বলতেছে। হ্যাঁ, অন্যদিকে দ্য এমফ্যাটিক হর্স কাট শর্ট বাই দ্য হুইপ ইন আ মোস্ট ডিসাইডেড নেগেটিভ মেড আস ইট হ্যাজ দ্য স্ক্র্যাম্বল ফর ইট অ্যান্ড দ্য 3 আদার হর্সেস ফলোড স্যুট, মানে যেহেতু 4টা করে, তাহলে কয়টা করে হর্স টানছে গাড়ি, বলো। একটা হচ্ছে মেইন হর্স, তাই তো, যে হচ্ছে ক্যাপ্টেন হর্স, হ্যাঁ, এমফ্যাটিক হর্স, যার উপরে মেইন চাপটা থাকে আর কি। আর বাকিগুলো দেখো, আমরা যদি একটু দেখি, মেল ড্রন বাই দ্য হর্সেস, এই যে এরকম গাড়িগুলো, একটু বড় গাড়িও আছে, এই যে গাড়ি, হ্যাঁ, এই যে সামনে পিছনে দুটা 4টা, দেখো 4টা টোটাল আছে এখানে, এরকম মিল গাড়িগুলো থাকতো। এই যে গাড়িগুলো দেখো, একটু দেখতে পাচ্ছ, জি স্যার। এই যে এই গাড়িগুলো যেমন আছে। তো যাই হোক, তৎকালীন সময় তো ইঞ্জিন চালিত ছিল না, কারণ ইঞ্জিন আবিষ্কার তো সেই সময় হয়েছিল, বলো তো, স্টিম ইঞ্জিন হয়েছিল সম্ভবত নাকি 1775 1760 এই সময়। যাক, তাই বলছে, দ্য ইম্প্যাটিক হর্স কাট শর্ট ওয়ান্স মোর দ্য ডোভার মেল স্ট্রাগলড অন উইথ দ্য জ্যাক বুটস অফ ইটস প্যাসেঞ্জার্স স্কোয়াশিং অ্যালং বাইট সাইড, মানে মেলও চলছে আর প্যাসেঞ্জাররাও লম্বা লম্বা বুট পরে মোটামুটি মেলদের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। দে হ্যাড স্টপড হোয়েন দ্য কোচ স্টপড, তারাও থামতেছে যখন কোচ থামতেছে, অ্যান্ড দে কেপ্ট ক্লোজ কোম্পানি উইথ ইট, এবং তারা সবসময় মেলটার বা গাড়িটার পাশাপাশি চলতেছে। ইফ এনি ওয়ান অফ দ্য 3 হ্যাড দ্য হার্ডিহুড টু প্রপোজ টু অ্যানাদার, আচ্ছা যাও, এগুলো আমি পড়ছি না এখানে, পরবর্তীতে এভাবে মোটামুটি চলছে সিচুয়েশনগুলো, তোমরা এগুলো কি পড়ছো তো সবাই, নাকি অবস্থা বলো, এই পুরো পড়ে দেওয়া তো সম্ভব না। এই জায়গায় একটা ঘটনা ঘটবে, হঠাৎ করে একটা ম্যান আসবে, সেখান থেকে আমরা একটু শুরু করবো আর কি। দেখো একজন এসেছে, হ্যাঁ, হঠাৎ করে ঘোড়ার সামনে একজন হয়তো দাঁড়িয়েছে, সবাই সন্দেহ করতেছে, হ্যাঁ, এরকম আর কি।
এই যে দেখেন, হ্যাঁ বলছে দ্য পেস ওয়াজ সাডেনলি চেকড, যে গতিতে চলতেছিল হঠাৎ করে একটু স্টপ হয়ে গেল। কারণ কি বলছে, স্ট্যান্ড আই শ্যাল ফায়ার, মানে গার্ড বলতেছে দাঁড়াও, না হলে আমি কিন্তু গুলি করব, এরকম আর কি। হ্যাঁ, উইথ মাস স্প্ল্যাশিং অ্যান্ড ফ্লাউন্ডারিং আ ম্যানস ভয়েস কল্ড ফ্রম দ্য মিস্ট, হঠাৎ করে মানে মিস্টের ভিতর থেকে একটা মানুষ ডেকে উঠলো, মানে কেউ হয়তো অজানা কোনো ব্যক্তি। ইজ দ্যাট দ্য ডোভার মেল, এটা কি সেই ডোভার মেল, মানে এরকম বলে, মানে মিস্টের ভিতরে, সে কিন্তু এই প্যাসেঞ্জারের মধ্যে কেউ না, তাই তো, অন্য একজন ব্যক্তি। নেভার ইউ মাইন্ড হোয়াট ইট ইজ, দ্য গার্ড রিটোর্টেড, হোয়াট আর ইউ, বলছে আমাদের এটা ডোভার মেল না কি সেটা নিয়ে তোমার ভাবার দরকার নেই, তুমি কে সেটা বলো। আবার বলছে ইজ দ্যাট দ্য ডোভার মেল, বলছে এটা কি ডোভার মেল। তখন গার্ড বলতেছে কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, কী জানতে চান আপনি। আর বলছে আই ওয়ান্ট আ প্যাসেঞ্জার ইফ ইট ইজ, বলছে এটা যদি ডোভার মেল হয় আমি একজন প্যাসেঞ্জারকে চাই। হোয়াট প্যাসেঞ্জার, কোন প্যাসেঞ্জারের সাথে কথা, বলছে মিস্টার জারভিস লরি, তার মানে এই প্যাসেঞ্জারদের মধ্যে একজনের নাম আছে কি, জারভিস লরি নামে একজনের, তাকে আমার দরকার। তখন আবার বুক প্যাসেঞ্জার শোড ইন আ মোমেন্ট দ্যাট ইট ওয়াজ হিজ নেম, তখন একজন প্যাসেঞ্জার ওখান থেকে নিজেকে শো করলো আর কি, যে আমি সেই। দ্য গার্ড, দ্য কোচম্যান অ্যান্ড দ্য টু আদার প্যাসেঞ্জার আইড হিম ডিস্ট্রাস্টফুলি, কেন বলো তো, সবাই তার দিকে সন্দেহ চোখে তাকাচ্ছে, কারণটা কি, কি হতে পারে, ডাকাত ভেবে। হ্যাঁ যদি এর ডাকাতদের কেউ হয়, হ্যাঁ হ্যাঁ, তাই বলছে কিপ হোয়ার ইউ আর, তখন বলছে আপনি ওখানে বসেন, যেখানে আছেন সেখানে থাকেন, কিন্তু মানে সবাই সন্দেহ করতেছে। দ্য গার্ড এট কল টু দ্য ভয়েস ইন দ্য মিস্ট, হ্যাঁ ওই মিস্টের ভিতর যে আছে, বলছে আপনি যেখানে আছেন সেখানে থাকেন। বিকজ ইফ আই শুড মেক আ মিস্টেক, আমার যদি ভুল হয় না, হ্যাঁ ইট কুড নেভার সেট রাইট ইন ইউর লাইফ টাইম, তাহলে আপনাকে কিন্তু আর কেউ সঠিক জায়গায় আনতে পারে, মানে কি যদি আমি একবার ভুল করে কিছু করে বসি, গার্ড বলতেছে, তাহলে আপনার এই লাইফ টাইমে ওইটা কিন্তু আর ঠিক হবে না, মানে কি ভয় দেখাচ্ছে, হ্যাঁ যে লোকটাকে ডাকতেছে। জেন্টলম্যান অফ দ্য নেম অফ লরি আনসার স্ট্রেট, বলছে এর মধ্যে লরি নামে কে আছে একটু উত্তর দেন। তখন বলছে হোয়াট ইজ দ্য ম্যাটার আস্ক দ্য প্যাসেঞ্জার, দেন উইথ মাইল্ডলি কোয়েভারিং স্পিচ, মানে একটু গলার কাঁপতেছে আর বলতেছে কী ব্যাপার, হু ওয়ান্টস মি, কে চাই আমাকে, ইজ ইট জেরি, বলছে জেরি জেরি মানে জেরি নামে কেউ একজন, হ্যাঁ আই ডোন্ট লাইক জেরিস ভয়েস ইফ ইট ইজ জেরি, গ্রাউল দ্য গার্ড টু হিমসেলফ, বলছে জেরি নাকি ওর সময় আমি বুঝি না, হি ইজ আ হোয়ার্স দ্যান সুটস মি, ইজ জেরি, মানে জেরি মানে সেই গল্পের জেরি কথা বলতেছে, হ্যাঁ মানে গার্ড একটু ঠাট্টা করলো। ইয়েস মিস্টার লরি, বলছে হ্যাঁ আমি মিস্টার লরি, মানে জেরি হয়তো তার নাম। হোয়াটস দ্য ম্যাটার, তাহলে কি যে এসেছে তার নাম কি বলো তো, জেরি ক্রাঞ্চার। হ্যাঁ জেরি, হ্যাঁ জেরি কুচনার বা এরকম কিছু হবে, কুঞ্চার, হ্যাঁ। তা বলছি ইয়েস মিস্টার লরি, আমি হোয়াটস দ্য ম্যাটার, আর ডিসপ্যাচ সেন্ট আফটার ইউ ফ্রম ওভার ইয়ন্ডার, বলছে ওখান থেকে একটা সংবাদ আপনার জন্য পাঠানো হয়েছে, টি অ্যান্ড কোম্পানি, হ্যাঁ টি অ্যান্ড কোম্পানি নামে। আই নো দিস মেসেঞ্জার গার্ড, তখন গার্ডকে মিস্টার লরি বলছে যে আমি একে চিনি। গেটিং ডাউন ইন্টু দ্য রোড অ্যাসিস্টেড ফ্রম বিহাইন্ড মোর সুইফটলি দ্যান পোলেট, ইত্যাদি। যাই হোক, তো এখানে তাহলে জেরি নামে একজন কার সাথে দেখা করতে এসেছে, জার্ভিস লরি। হ্যাঁ জারভিস লরি, তাই তো, মিস্টার জারভিস লরির সাথে। তাহলে এখানে কি কথাবার্তা হবে এখানে আমরা একটু দেখব, এই জায়গায় এখানে একটু দেখো, আমি একটু আগে যাচ্ছি। বলছে দেয়ার ইজ নাথিং টু অ্যাপ্রিহেন্ড, বলছে খারাপ কিছু মনে করার কিছু নাই, মানে সবাই যেহেতু ভয় পাচ্ছে, হ্যাঁ সবাই ভয় পাচ্ছে, তাই বলছে দেখো দ্য ওয়াচফুল গার্ড উইথ হিজ রাইট হ্যান্ড অ্যাট দ্য স্টক অফ হিজ রেইজড, হ্যাঁ ব্লান্ডার বাস, হ্যাঁ কী করছে, মানে সে তার লাঠি বুটি নিয়ে রেডি, হিজ লেফট অ্যাট দ্য ব্যারেল অ্যান্ড হিজ আইজ অন দ্য হর্সম্যান, মানে হর্সম্যান মানে জেরি যেহেতু আসছে হর্সে চড়ে, সে বলছে আনসার্ড কার্টলি স্যার দের ইজ নাথিং টু অ্যাপ্রিহেন্ড, বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আই বিলং টু টেলসন্স ব্যাংক, আমি টেলসন্স ব্যাংকের চাকরি করি আর কি, ওর সাথে যে জড়িত। ইউ মাস্ট নো টেলসন ব্যাংকস ইন লন্ডন, লন্ডনের টেলসন ব্যাংকের নাম নিশ্চয়ই শুনেছেন। আই এম গোয়িং টু প্যারিস অন বিজনেস, বিশেষ কাজে আমি ব্যাংকে যাচ্ছি। আ ক্রাউন টু ড্রিঙ্ক, হ্যাঁ আ ক্রাউন টু ড্রিঙ্ক মানে কি বলো, আ ক্রাউন টু ড্রিঙ্ক কি বলতে যাচ্ছে এখানে বলো তো, কে আই মে রিড দিস, এখানে একটা কি সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তখন গার্ড কি বলতেছে,
ইফ সো বি অ্যাজ ইউ আর কুইক স্যার, তাড়াতাড়ি করেন, যা করবেন তাড়াতাড়ি করেন, এরকম আর কি। হি ওপেন্ড ইট ইন দ্য লাইট অফ দ্য কোস্ট ল্যাম্প অন দ্যাট সাইড, মানে একটা লেটার আর কি। বলছে আই মে রিড দিস, মানে এটা দিয়েছে, কাগজ দিয়েছে, পড়তে পারি। রিড ফার্স্ট টু হিমসেলফ অ্যান্ড দেন অ্যালাউড, প্রথমে সে নিজে পড়লো এবং তারপর জোরে জোরে বললো। ওয়েট অ্যান্ড অ্যাট ডোভার ফর ম্যাম শেল, তাহলে বলতেছে ওখানে লেখা আছে কি যে ডোভারে থামতে বলেছে ম্যাম শেলের জন্য। ইট ওয়াজ নট লং ইউ সি গার্ড, বলছে চিঠিটা খুব বড় না গার্ড, দেখতে পেয়েছেন। জেরি সে দ্যাট মাই আনসার ওয়াজ রিকল টু লাইফ, এবার জেরিকে বলতেছে মিস্টার লরি, তাই তো জার্ভিস লরি, যে এই প্রশ্নের উত্তরে তুমি গিয়ে বলো, আনসার দিও যে রিকল টু লাইফ, এই মেসেজটুকু বললেই হবে। এটা হচ্ছে কোড মেসেজ, ঠিক আছে তো। তাহলে জেরি এসে একে সংবাদ দিয়েছে যে লেখা আছে কি ওয়েট অ্যাট ডোভার ফর ম্যাম শেল, তাহলে ম্যাম শেলের জন্য ডোভারে ওয়েট করতে হবে, এটা হলো একটা মেসেজ। আর এই মেসেজের উত্তরে জেরিকে দেওয়া হলো কি রিকল টু লাইফ, বলছে এটা হচ্ছে আমার উত্তর। এইভাবে জেরি স্টার্টেড ইন হিজ স্যাডেল, তারপর সে চলে গেল ঘোড়ায় চড়ে। দ্যাট ইজ আ ব্লেজিং স্ট্রেঞ্জ আনসার টু সেইড হি অ্যাট হিজ ওয়ার্সেস্ট, বলছে এটা অদ্ভুত ব্লেজিং স্ট্রেঞ্জ আনসার, তো মানে তো অদ্ভুত আনসার, এ তো বোঝা যাবে না কি আনসার। তখন বলছে টেক দ্যাট মেসেজ ব্যাক, যা বললাম তাই গিয়ে করো গা, অ্যান্ড দে উইল নো, তারা বুঝতে পারবে আমি কি বলেছি। দ্যাট আই রিসিভ দিস অ্যাজ ওয়েল অ্যাজ ইফ আই রোট, বলছে আমি লিখি আর যা মুখে বলি না কেন তুমি বললেই হবে। মেক দ্য বেস্ট অফ ইউর ওয়ে, গুড নাইট। অতএব জেরি চলে গেল মেসেজটা নিয়ে। তাহলে এখানে আমরা দুইজনের নাম পেলাম, একটা হচ্ছে জেরি আর হচ্ছে কি মিস্টার জার্ভিস লরি, এই দুইজনের মধ্যে কিছু কথা হয়েছে, ঠিক আছে। জেরি লেফট অ্যালোন ইন দ্য মিস্ট অ্যান্ড ডার্কনেস, ডিসমাউন্টেড মিনওয়াইল, মোটামুটি জেরি চলে গেল। এই তো তা দেখো এখানে জাস্ট দেখো, আমরা যদি এখানে শর্ট করে যে সামারিটা দেওয়া আছে, আসলে এই ছোটো ছোটো সামারি পরে তো বোঝা সম্ভব না, বোঝা সম্ভব, এখানে জাস্ট মেন কথাটুকু বলা হবে। দেখো, অন আ ফ্রাইডে নাইট ইন লেট নভেম্বর অফ 1775 আ মেল কোচ ওয়েন্ডস ইটস ওয়ে ফ্রম লন্ডন টু ডোভার। দ্য জার্নি প্রুভস সো ট্রেচারাস দ্যাট 3 passengers মাস্ট ডিসমাউন্ট ফ্রম দ্য ক্যারিয়ার্স অ্যান্ড হাইক অ্যালংসাইড it as it climbs a steep hill. From out of the great mist, a messenger on a horseback appears and asks to speak to Jarvis Lorry of Tellson's Bank. বুঝতে পারছো তো, সংক্ষেপে বলা হয়েছে জাস্ট এটুকুর ভিতরেই মেন থিমটুকু এই পুরোটার। দ্য ট্রাভেলার্স রিয়াক্ট ওয়ারলি ফিয়ারিং দ্যাট দে হ্যাভ কাম আপন আ হাইওয়েম্যান আর রোভার, হয়তো বা সবাই ভয় পাচ্ছে। মিস্টার লরি হাউএভার রিকগনাইজেস দ্য মেসেঞ্জার্স ভয়েস অ্যাজ দ্যাট অফ দেখো জেরি ক্রুঞ্চার দ্য ওড জব ম্যান অ্যাট টেলসন্স, এটা যেহেতু প্যাসেজে বলা হয়নি, আমরা যেহেতু বাদ দিয়ে গেছি। অ্যান্ড অ্যাকসেপ্ট হিজ মেসেজ, দ্য নোট দ্যাট জেরি পাসেস হিম রিডস ওয়েট অ্যাট ডোভার ফর এমশেল। অন্যদিকে লরি ইনস্ট্রাক্ট জেরি টু রিটার্ন টু টেলসন্স উইথ দিস রিপ্লাই রিকল টু লাইফ। কনফিউজড অ্যান্ড ট্রাভেলড বাই দ্য ব্লেজিং স্ট্রেঞ্জ মেসেজ জেরি রাইডস অন টু ডেলিভার ইট। এটুকুই তো হলো নাকি পুরো মেসেজটার মধ্যে, মেইন থিমটা এতটুকুই। হ্যাঁ দেখো, গল্পটা যত বড়ই হোক, গল্পের ভিতরে একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে, কিন্তু মেইন যে কাহিনীটুকু এখানে এইটুকুই। কি কথা বুঝতে পেরেছো সবাই? তো যদি চ্যাপ্টার ওয়াইজের সাথে সাথে যদি এই শর্টটুকু একটু পড়ো, তাহলে তোমাদের ইয়াটা বুঝতে সুবিধা হবে, হ্যাঁ, যে মূল জায়গা কোনটুকু বা কী। এখন তোমরা বলো, যদি টেক্সটটা পড়ে থাকো আমি কি সামারিটা পড়বো নাকি এরকম টেক্সট দিয়ে করবো? এটা তো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ স্যার সামারিটা পড়ুন স্যার, যে আমরা পড়ছি স্যার। সামারিটা পড়াই ভালো হবে না, এভাবে তো হবে না মনে হচ্ছে। এটা অনেক বড় না, বলো। জাস্ট আমি একটু দেখালাম তোমাদেরকে যে এইভাবে করে টেক্সটটা পড়ে যদি সামারির সাথে এভাবে মিলিয়ে পড়ো বা পড়তা, তাহলে বিষয়টা জিস্ট অংশটুকু আমরা সহজে বুঝতে পারবো। হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি, সমস্যা নেই। হ্যাঁ, ওই যে তোমরা বলছিলে না যে ঝামেলা হচ্ছে, কি ঝামেলা? স্যার লাস্টের দিকে একটু সমস্যা মনে হচ্ছিল, তারপরে আবার একটু একা চেষ্টা করার পরে মনে হচ্ছে যেন আর সমস্যা হবে না। ওই তোমার এখানে বিশেষ করে প্রথম দিকে যদি ভালো করে বুঝো, শেষের দিকটা খুব একটা ঝামেলার কথা না। হ্যাঁ, প্রথম দিকটা একটু ক্লিয়ারলি বুঝতে হবে, ক্যারেক্টার রিলেশনশিপগুলো এগুলো। হ্যাঁ
স্যার কয়েকটা মাত্রার ক্যারেক্টার আছে সেগুলোতে একটু ঝামেলা মনে হচ্ছিল। আচ্ছা, তো সমস্যা নেই, দেখি আমি তাহলে সামারিটা পড়ে পড়ে যাই, যেখানে যেখানে তোমাদের ঝামেলা লাগবে সেটা বলবা, সেখান থেকে টেক্সটটা পড়ে আবার আমি নাই ইয়া করে দিব, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, এবার বলছে দ্য নাইট শ্যাডোজ। হ্যাঁ, দেখো চ্যাপ্টারগুলোর নাম দিয়েছে সুন্দর, হ্যাঁ, আর একটা নাম আছে আর কি। স্যার আমাদের এই নামগুলো কি মনে রাখতে হবে স্যার? দরকার নাই ওইভাবে, তারপরও খেয়াল রেখো, বলা তো যাচ্ছে না, যেহেতু এবার প্রশ্নগুলো একটু ফোর্থ জি ইয়ারের স্যার। প্রশ্ন কেমন হচ্ছে দেখতেছো? পরীক্ষা কয়টা হলো ফোর্থ ইয়ারের? যারা টেক্সট পড়ে নাই, আমি একজনের সাথে আজকে কথা বললাম, তো বলতেছে যে যারা টেক্সট পড়ে নাই ওদের ওই যে 20th সেঞ্চুরি নভেলের পরীক্ষাতে নাকি খুবই মানে অন্যরকম টাইপের কোশ্চেন আসছে, কোনো সাজেশন থেকে কোশ্চেন টোশ্চেন কমন আসেনি। বলছে যে যারা টেক্সট পড়েছে তারা ভালো করবে, আর যারা পড়েনি তারা ধরা খেয়েছে, এইরকম একটা কথা বললো। হুম হুম। না সেটা তো অবশ্যই, এটা তো খেয়াল করতে হবে যে একটু ব্যতিক্রম করছে, তারপরেও দেখা যাচ্ছে যে বিশেষ করে তোমাদের একটা জিনিস একটু দেখাই, দেখো প্রশ্নগুলোর ধারাবাহিকতা একটু খেয়াল করো। যেটা আমি দেখলাম আর কি, তোমার হচ্ছে ইয়াতে, আমি যদি এই যে তোমার পোয়েট্রিতে যদি আমি একটু দেখাই দিই, এই জায়গায় যেটা আমি প্রশ্ন করতে করতে যেটা বুঝলাম, যে বিষয়টা ঠিকই আছে, শুধু কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ করতেছে। হ্যাঁ, মানে প্রশ্নের ধারাবাহিকতাটা একটু চেঞ্জ করে দিচ্ছে, তোমাকে একটু চেক করার জন্য তুমি কি বোঝো বিষয়টাকে, আগে কিভাবে আসতো এখন কিভাবে আসতেছে, এটা খেয়াল করে দেখো। WBS এর তো, হ্যাঁ দেখো ব্রড কোশ্চেনটা যদি আমি একটু দেখি, দেখো একটু খেয়াল করো, কোশ্চেনটা এসেছে কি, দেখো ডিসকাস দ্য ইউজ অফ সিম্বল ইন পোয়েম ইন অক্টোবর, ঠিক আছে? আর আগে কোশ্চেন কি ছিল দেখো, যেটা ধারাবাহিকভাবে 15, 17, 20, 22 এসেছে কি, ক্রিটিক্যালি কমেন্ট অন ইয়েটস ইউজ অফ সিম্বলস। তাহলে ক্রিটিক্যালি কমেন্ট অন ইয়েটস ইউজ অফ সিম্বলস, এটা মানে কি ছিল? এটা মানে তুমি যতগুলো কবিতা পড়েছো সবগুলো থেকে সিম্বল দিতে হবে, তাই না? বলো। হুম। আর জি স্যার। এখানে কি দিয়েছে, ডিসকাস দ্য ইউজ অফ সিম্বলস ইন পয়েম, তাহলে এখানে আবার জাস্ট পয়েমটাকে কি করে দিয়েছে, একটু লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এই জায়গাটাতে। হুম। তারপরে ধরো এখানে দেখো প্রত্যেকটাতেই এখানে একটা কম ইয়া দিয়েছে, দেখো হোয়াট পার্সোনাল এলিমেন্ট ডু ইউ ফাইন্ড ইন WBS পয়েমস, এইটাকে পয়েমস অনুসারে দিয়েছে, মানে সবগুলো পয়েমস থেকে তোমাকে পার্সোনাল এলিমেন্টগুলো খুঁজে বার করতে হবে। আর এখানে বলছে ইউজ অফ হিস্ট্রি অ্যান্ড মিথ ইন দ্য সেকেন্ড কামিং, তার মানে এইগুলো জেনারেল কোশ্চেন্স ছিল, মানে জেনারেলাইজ করতো, কিন্তু এখানে আবার একটা করে সিঙ্গেল পয়েম দিয়ে বর্ণনা করতে বলা হয়েছে। তাহলে এখানে একটা ঝামেলা হবে কি, যে যখন কেউ সবগুলো পয়েম অনুসারে পড়ে যাবে তখন তো একটা বড় প্রশ্ন অটোমেটিক হয়েছে 4-5টা পয়েম থেকে, তাই না? 4-5টা পয়েম মিলেই একটা বড় প্রশ্ন পড়ে গেছে, কিন্তু ওই প্রশ্নটাকে যদি একটা সিঙ্গেল পয়েম অনুসারে দেওয়া হয় তখন তুমি কতটুকু লিখতে পারবা? ঘুরে ফিরে তখন ওই, স্যার ওই পয়েন্টের সম্পর্কে স্যার একদম পুরোপুরি ধারণা থাকতে হবে, তাই হ্যাঁ, নাইলে স্যার তো তখন তুমি তো জাস্ট লিখতে পারবে। সামারি পড়েছো, আগে সামারি করে শর্ট করে একটা প্যারাগ্রাফ দিয়ে একটা পয়েমের বিষয় বলে গেছে, কিন্তু যখন একটা পয়েমের উপরেই তোমাকে এখন বড় করতে হবে, তখন যদি পুরো পয়েমটার সম্পর্কে তোমার ধারণা না থাকে তুমি লিখতে পারবা? বলো। কেউ যদি ক্রিটিক্যালি না। কমেন্ট অন ইউজ, এই যে ইটস ইউজ অফ সিম্বল, এটা হয়তো বা সে পড়ে গেছে বা পড়েও যায়নি, হয়তো দেখো 2022 সালে এসেছে বলে 2023-এর জন্য হয়তো বা সে সিম্বল নিয়ে পড়েইনি, ব্যাপারটা এরকম না? হ্যাঁ, এখন পরীক্ষা এসে গেছে কি ইউজ অফ সিম্বলস ইন পোয়েম ইন অক্টোবর, এবার কি হবে ঘটনাটা? ধরা খাইতে হবে যদি পোয়েম সম্পর্কে যে বিষয়গুলো বলা হয়েছে, কি কোনটা কি সিম্বলাইজ করতেছে, অক্টোবর কি সিম্বলাইজ করতেছে, হ্যাঁ, তারপর হচ্ছে টুয়াইলাইট কি সিম্বলাইজ করতেছে, রেইন কি সিম্বলাইজ করতেছে, হ্যাঁ, এগুলো যদি তুমি না পড়ে যাও দেখাচ্ছে যেটা হওয়ার সেটা ঘটবে। স্যার এটা কি আপনি বোঝার জন্য এখানে দিয়েছেন নাকি স্যার পোয়েম অক্টোবর তো স্যার WBS লেখেননি না? না আমি এটা ইয়া করেছি, মনে করো যে তোমার এটা তো ইয়ার ডে কি তোমার হচ্ছে ডিলেন থমাসের পয়েম, তাই না?
স্যার জি স্যার হ্যাঁ, জি স্যার। তো সেটাই এখানে বিষয়টা খেয়াল করো একটু ডিলেন থমাসের পয়েমের সাথে। হ্যাঁ, যে সিঙ্গেল ব্যাপারটার সাথে চলে আসবে, কখনো অনেকগুলো পয়েমের সাথে দিবে, তাই না? এই জায়গাটা ঠিক আছে। জি স্যার বুঝতে পেরেছি স্যার। তো এগুলো একটু মানে টেক্সটগুলো ভালো করে পড়তে হবে, টেক্সট পড়তে হবে, এবং এক্সপ্লেইন করার যে ন্যারেটিভ যে কোয়ালিটি সেটা কিন্তু ভালো করে অর্জন করতে হবে। হ্যাঁ, ন্যারেটিভ কোয়ালিটি, যে কতটুকু ন্যারেট করা যায়। এই জন্য কোশ্চেনগুলোর আনসার আমি একটু বড় বড় করে দিয়েছি, ঠিক আছে? একটু বড় বড় করেই দেওয়া আছে। তোমরা একটু চেষ্টা করবে এগুলোকে আরও ন্যারেট করতে, কীভাবে এক্সপ্লেন করা যায়, কীভাবে বিষয়গুলো আনা যায়। হ্যাঁ, কারণ শুধু মুখস্থ করে গেলে, এখন মুখস্থ তো সম্ভবই না, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তো মুখস্থের যুগ না, ওটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হতে পারে, কিন্তু এখন না। তো যাই হোক, এই জন্য আবার দেখো, তোমরা তো থার্ড ইয়ারের নভেল পড়েছো, ব্রিফ কোশ্চেনগুলো এখানে তো অনেক ব্রিফ কোশ্চেনের ছোটোখাটো ইঙ্গিত থাকতে পারে, তাই না? কোনটা আসবে কোনটা আসবে না, কি আসতে পারে না আসতে পারে। হ্যাঁ, এই যেখানে সালের কথা আসতেছে, এখানে কাহিনীর শুরুতে নভেম্বরের কথা বলা হচ্ছে, কত কিছুই এসে যেতে পারে। সবগুলো তার বইয়ে থাকে না অনেক সময়, এই জন্য টেক্সটগুলোকে পড়লে ভালো করার একটা সম্ভাবনা থাকে। ওকে, তো যাই হোক, আমরা তাহলে সামারিটা একটু দেখি। কিন্তু স্যার আপনি যেগুলো দিয়েছিলেন পার্টের জন্য, ওগুলো সবগুলো যদি মানে ভালো করে কেউ পড়ে যায় তাহলে আসলে 10টা কমন পাওয়া ইজি, মানে এটাই হয়েছে এবং আমি দেখেছি। সেটা বলা মুশকিল, এখন সব হয়তো কিছু ক্ষেত্রে এসেছে, কিছু ক্ষেত্রে হয়নি, সেটা তো আমি আগেই বলেছি। হ্যাঁ, স্যার মোটামুটি 8টা 7টা 8টা এরকম মানে কমন পাওয়া গিয়েছে। ব্রিফ কোশ্চেনে দেখলাম আসছে কিছু, যখন আমি আমার থার্ড ইয়ারের জন্য কোশ্চেনগুলো যখন রিভিশন দিচ্ছিলাম, আমি তো দেখি নাই, তোমরা দেখছো, তোমাদের পরীক্ষার পর আমি তো খেয়াল টেয়াল করি নাই যে কোনটা আসছে কোনটা আসেনি, অত দেখার ইয়া হয় না। এখন এই যে থার্ড ইয়ারের জন্য আবার নতুন করে যখন আপডেট করতেছি, তখন দেখছি হয়তো আসছে কিছু, কিছু টেক্সট থেকে ভালোই আসছে, আবার কিছু টেক্সট থেকে একদম আসেনি। এভাবে বিভিন্নভাবে ঘটেছে, এগুলো তো আমি বলেই থাকি যে এটা ঘটবেই। হ্যাঁ, আর সাজেশন নিয়ে পণ্ডিতিটা আমি অবশ্য খুব একটা পছন্দ করি না, ঠিক আছে তো, কারণ এটা লাইফের ব্যাপার। হ্যাঁ, একবার যদি না আসে তো মনে করে খবর আছে। এই জন্য কোন একবার কমন এসেছে মানে পরের বার আসবে এটা ভেবে তুমি পড়ে গেলা, আর অমনি ঝামেলা ঘটে গেল, এটা যেন না হয়। একটু ভালো করে পড়বা সবসময়। এই জন্য সময় আছে যেহেতু, রাত দিন পড়াশোনা করো। আর এখন যেহেতু ইংলিশ পড়ার দক্ষতা অনেকখানি হয়ে গেছে, আগে একটা নভেল পড়তে যদি 2-3 মাস লাগতো, এখন মোটামুটি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে একটা নভেল পড়ে শেষ করা যায়, যায় কিনা বলো, যদি চাও। জি স্যার। হ্যাঁ স্যার। এই যে দেখো, তোমরা যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস বলো, চ্যাপ্টারগুলো ছোটো ছোটো, মনে মনে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। এই যে আমি যে চ্যাপ্টারটা পড়লাম বা চ্যাপ্টার 2টা পড়লাম, এগুলো তোমাদের সাথে পড়ছি বলেই দেখা যাচ্ছে একটু সময় লাগতেছে, কিন্তু নিজে নিজে একা একা পড়লে কি এত সময় লাগবে বলো? আর সব তো আমার বোঝার দরকার নেই, আমাকে জাস্ট গল্পের সেন্সটা বুঝে নিতে হবে, কাহিনিটা বুঝতে হবে। নোবেল পড়তে হলে কেউ ওয়ার্ড ফর ওয়ার্ড পড়ে না, বা একদম কাহিনীর সব কিছু একদম স্ট্রেট ফরওয়ার্ড বুঝে যেতে হবে এমনটাও না। সিম্পলি তোমাকে ধারণা নিতে হবে যেখানে কী বলা হচ্ছে। ওকে, এবার বলছে, দ্য ন্যারেটর পন্ডার্স দ্য সিক্রেট অ্যান্ড মিস্ট্রিজ দ্যাট ইজ হিউম্যান বিংস পজেস টু এভরি আদার, মানে সরি এভরি আদার, মানে এখানে এই চ্যাপ্টারের প্রথম দিকে যখন আমরা পড়বো তখন দেখবো যে ন্যারেটর ভাবতেছে যে প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, প্রত্যেকের কাছে কেমন জানি একটু সিক্রেটিভ টাইপের, তাই না? মনে হয় যেন মিলন স্যারের জীবনটা যে কেমন, আমি আবার ভাবতেছি, হ্যাঁ, শিফাতের জীবনটা যে কেমন, মানে সবাই সবার কাছে কি মিস্ট্রিয়াস না আমরা সবাই, বলো? সবাই আমরা সবার জি। স্ট্রেঞ্জার, সবাই আমরা সবার কাছে কি কখনো সন্দেহের, কখনো হয়তো ডিপেন্ডেন্টের। হ্যাঁ, অতএব কেমন জানি আমরা, হ্যাঁ, অথবা সারা জীবন থেকেও একজন মানুষের সাথে কি চেনা যায় মানুষকে, বলো? হ্যাঁ, কারণ কি না মানুষের স্যার। মনে তো আর ঢোকা যায় না। হ্যাঁ, মানুষের মনে তো আর কেউ ঢুকতে পারে না যে তার মনে মনে কি চলতেছে। তো এই ব্যাপারগুলো নিয়ে খানিক তিনি আলোচনা করেছেন। এর ভিতরে দেখো, লরি অ্যাজ ই রাইডস অন ইন দ্য মেল কোচ উইথ 2 স্ট্রেঞ্জার কনস্টিটিউট আ কেজ ইন পয়েন্ট। তখন তারা ভাবতেছে, হ্যাঁ, লরি যখন সবার সাথে যাচ্ছে, ডোজিং হি ড্রিপস ইন অ্যান্ড আউট অফ ড্রিমস। তো এই লরি যখন মানে যেহেতু রাত হয়ে গেছে, রাত, ওর ভিতরে একটা কী আসছে, ঘুম ঘুম ভাব, ঘুম ঘুম ভাব আসতেছে, আর মাঝে মাঝে হালকা ঘুমে কি স্বপ্ন দেখে না মানুষ, স্বপ্ন আসে না মাঝে মাঝে? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে হালকা ঘুমে অনেক সময় আমরা স্বপ্নে চলে যাই, আবার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। এরকম মাঝে মাঝে সে স্বপ্নের ভিতর ডুবে যাচ্ছে, আবার মাঝে মাঝে স্বপ্ন ভেঙে যাচ্ছে। তাই বলছে ডোজিং, মানে সে এরকম ঘুমের ইয়াতে কী বলে এটাকে,
ডোজ করা মানে জানো কি জানো? স্যার ঝিমানো বলে না? হ্যাঁ ঝিমানো, হ্যাঁ হ্যাঁ, মানে ঘুম ঘুম ভাব, তাই তো। হি ড্রিফটস ইন অ্যান্ড আউট অফ ড্রিমস মোস্ট অফ হুইচ, আর যে স্বপ্নগুলো সে দেখতেছে অধিকাংশ স্বপ্ন কি নিয়ে? রিভলভ অ্যারাউন্ড দ্য ওয়ার্কিংস অফ টেলসন ব্যাংক, মানে টেলসন ব্যাংকের কার্যক্রম নিয়ে সে দেখতেছে। স্টিল দেয়ার এক্সিস্ট অ্যানাদার কারেন্ট অফ ইমপ্রেশন দ্যাট নেভার সিজ টু রান থ্রু লরিস মাইন্ড, হ্যাঁ, তার মনের ভিতরে কিছু ইমপ্রেশন কাজ করছে যেটা যেন থামছেই না। দ্য নোশন দ্যাট হি মেক্স ইজ ওয়ে টু ডিগ সামওয়ান আউট অফ আ গ্রেভ, হ্যাঁ, যে তাকে একটা কাজে পাঠানো হয়েছে, হ্যাঁ, সে যাচ্ছে কি করার জন্য? তাকে একটা জায়গাতে পাঠানো হচ্ছে যেখানে কি করা হবে? একজনকে যেন কবর খুঁড়ে বার করা হবে, মানে একজন মানুষকে কি করা হবে? দেখো, যে হি মেক্স ইজ ওয়ে টু ডিগ সামওয়ান আউট অফ আ গ্রেভ, যে মৃত ব্যক্তিকে জাগাতে যাচ্ছে যেন সে, এরকম একটা কাজ করতে। কেন বলছে কথাটা বলো তো? এই সামওয়ানটা কে বলতে পারবে যারা পড়েছো? স্যার ডক্টর ডক্টর ম্যানিট। ডক্টর মেনন। হ্যাঁ, ম্যানিটকে, তাই তো। হ্যাঁ, তাকে সবাই ভাবছে কি সে হয়তো মারা গেছে নাকি? তাকে কি করা হয়েছিল? স্যার প্রিজনে রাখা আছে 16 বছর। হ্যাঁ, কিসের জন্য প্রিজনে দেওয়া হয়েছিল মনে আছে? স্যার ওই যে আপনার নায়কের বাবা এবং চাচা মিলে স্যার ওই যে একটা অনৈতিক কাজ করে, সেই জন্য প্রতিবাদ করেছিল ডক্টর ম্যানেট, সে কারণে অন্যায়ভাবে বাস্তিলে আটকে রাখা হয়। মানে ওই যে বাস্তিলের সেই সিচুয়েশনটা একটু দেখানো, যেমন এই যে আমাদের দেশে যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, এখনও আমার মাথাতে মাঝে মাঝেই ওই ইমেজগুলো আসতেছে, আর মাথা যেন কেমন মনে হচ্ছে ঝিমঝিম করতেছে, মাঝে মাঝেই। যে ঘটনাটা ঘটলো মনে করে মাইলস্টোন, হ্যাঁ বলো। স্যার আমি 2 দিন ধরে ফেসবুকে দেখতেছি, হ্যাঁ মাঝে মাঝেই সবাই ছবিগুলো আসতেছে, মনে হচ্ছে আমার গায়ে আগুন লাগলে কেমন লাগতো, এরকমটা বারবার মনে হচ্ছে, হ্যাঁ। যাই হোক, হি ইমাজিনস রিপিটেটিভ কনভারসেশনস উইথ আ স্পেক্টার, মানে যেন কোনো স্পেক্টার মানে কি একটা আত্মা বা ভূত, মানে অপরিচিত কোনো ব্যক্তি যেন সে যেন স্বপ্নের ভিতরে কী করছে? কনভারসেশন করতেছে। হু টেলস লরি, সে যেন লরিকে বলছে দ্যাট হিজ বডি মানে ওই যে ম্যানটার, হ্যাঁ, হিজ বডি হ্যাজ লেইন বেরিড নিয়ারলি 18 ইয়ার্স, যে হয়তো কবরে তাকে রাখা হয়েছে প্রায় 18 বছর ধরে সে নিখোঁজ, হ্যাঁ, তার বডি হয়তো অলরেডি পুঁতে দেওয়া হয়েছে। লরি ইনফর্মস হিজ ইমাজিনারি কম্পানিয়ন, সে মানে স্বপ্নে কথা বলতেছে, হ্যাঁ, স্বপ্নেই তার সেই ইমাজিনারি কম্পানিয়নকে সে বলতেছে হি নাও হ্যাজ বিন রিকল টু লাইফ, যে না, সে তো এখন রিকল টু লাইফ মানে কি? সে বেঁচে উঠেছে। অ্যান্ড আস্কস হিম ইফ হি কেয়ার্স টু লিভ, যে এবং তাকে জিজ্ঞাসা করতেছে সে কি আসলে বাঁচতে চায়। হি অলসো আস্ক ক্রিপ্টিকলি, শ্যাল আই শো হার টু ইউ, আমি কি শ্যাল আই শো হার টু ইউ, এই যে হার বলতে কাকে বোঝানো হচ্ছে? কাকে দেখানোর কথা বোঝানো হচ্ছে? লুসি ম্যানিট, তাই তো। হ্যাঁ, এইখানে বলছে দেখো, শ্যাল আই শো হার টু ইউ, উইল ইউ কাম অ্যান্ড সি হার, মানে আমি কি তাকে তো আপনার কাছে নিয়ে যাব, নাকি আপনি এসে তাকে দেখবেন, মানে এরকম একটা প্রশ্ন যেন সে মনে মনে করতেছে। মানে সেই স্পেক্টার বা ভূত মানে ভাবতেছে যে সেই লোক কি মারা গেছে, সে কি হঠাৎ করে আসছে, জেগে উঠছে, তাহলে কাউকে হয়তো নিয়ে যাওয়ার জন্য কথা আছে, অথবা সে এসে দেখবে, এমন একটা যোগাযোগ করতে বলা হয়েছে মনে হয়, এরকম একটা কিছু। হ্যাঁ, দ্য গোস্ট রিয়াকশন টু দিস কোশ্চেন ভ্যারিজ, তাহলে ওই যে মনে মনে যে তার রিয়াকশন হচ্ছে বা স্বপ্নে সে দেখতেছে, অ্যাজ হি সামটাইমস ক্লেম দ্যাট হি উড ডাই ওয়ার হি টু সি দিস উইমেন টু সুন, অর আদার টাইমস হি উইপস অ্যান্ড প্লিডস টু সি হার ইমিডিয়েটলি, মানে হি মানে ওই সেই স্পেক্টার বা ঘোস্টকে বোঝানো হচ্ছে, মানে সেই ডক্টর ম্যানিটকে বোঝানো হচ্ছে। হয়তো সেগুলো জাস্ট রিডারদের কাছে ঘটনাটাকে জাস্ট ইন্ট্রোডিউস করার জন্য এরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে, যে সে যেন ডোজিং করতেছে আর স্বপ্ন দেখতেছে, আর স্বপ্নে সেই ডক্টর ম্যানিটের হয়তো সাথে কথা হচ্ছে, হ্যাঁ। তাই বলতেছে ডক্টর ম্যানিট কী করছে, হি সামটাইম ক্লেমস দ্যাট হি উড ডাই ওয়ার হি টু সি দিস উইমেন টু সুন, যে হি উড ডাই, সে মারা যাবে যদি খুব দ্রুতই সে দেখে, এরকম আর কি। অথবা মাঝে মাঝে সে কান্না করছে, হি উইপস অ্যান্ড প্লিড টু সি হার ইমিডিয়েটলি, কখনো বলতেছে তাড়াতাড়ি দেখলেই মারা যাবে, আবার কখনো ভাবতেছে না আমাকে খুব তাড়াতাড়ি দেখতে হবে। মানে মূল কথা হলো হার বলতে একটা উইমেনকে বোঝানো হচ্ছে যে উইমেনের সাথে তার যোগাযোগ করা খুব জরুরি একটা সিচুয়েশন রয়েছে, এমন একটা কিছু বোঝাতে এখানে এই চ্যাপ্টারটা ক্রিয়েট করা হয়েছে। মানে শ্যাডো মানে কি? একটা ইন্ট্রোডাকশন, হ্যাঁ, নাইট শ্যাডো, যেন কিছু একটা আভাস আমাদেরকে দিচ্ছে যে কিছু একটা হতে যাচ্ছে, কারণ এখানে দুইজনই কিন্তু আমাদের কাছে কি রাখা হয়েছে বলো? এই সামওয়ান এবং হার আমাদের কাছে কি রাখা হয়েছে? গোপন রাখা হয়েছে নাকি? যে কারা তারা,
এবার হচ্ছে প্রিপারেশন, তার নাইট জার্নি শেষ। দ্য নেক্সট মর্নিং লরি ডিসেন্ডস ফ্রম দ্য কোচ অ্যাট দ্য রয়্যাল জর্জ হোটেল ইন ডোভার। হোটেলের নামটা একটু খেয়াল রেখো, ডোভারে। আফটার শেডিং হিজ ট্রাভেল ক্লোথস, তাহলে লরি কী করলো, তার ট্রাভেল ক্লোথস বাদ দিয়ে হি ইমার্জেস অ্যাজ আ ওয়েল ড্রেসড বিজনেসম্যান অফ 60। তাহলে তারা কোথা থেকে কোথায় আসলো বলো তো, কোথা থেকে কোথায় আসলো? স্যার লন্ডন থেকে ডোভারে। ডোভারে, তাই তো। আফটার শেডিং হি ওয়েল ড্রেস বিজনেস অফ 60, তার বয়স কত মিস্টার লরি জার্ভিসের? 60 বছর। হ্যাঁ 60, তাই তো। হ্যাঁ বলছে হি ইমার্জেস অ্যাজ আ ওয়েল ড্রেসড বিজনেসম্যান অফ 60 দ্যাট আফটারনুন, ওই দিন বিকেলেই, এটা গেল মর্নিংয়ের ব্যাপার। আ ওয়েটার অ্যানাউন্স দ্যাট লুসি ম্যানিট হ্যাজ অ্যারাইভড ফ্রম লন্ডন। একটু ওয়েটার এসে ওনাকে বললেন যে লুসি ম্যানিট আসছে। লরি মিটস দ্য শর্ট স্লাইড প্রিটি ফিগার, ছোট চিকন চাকন সুন্দর একটা ফিগারের সাথে দেখা হলো। হু হ্যাজ রিসিভড ওয়ার্ড ফ্রম দ্য ব্যাঙ্ক দ্যাট সাম ইন্টেলিজেন্স অর ডিসকভারি হ্যাজ বিন মেড। যে ব্যাংক কি করেছে, তাহলে যে এসে বললো, মানে ওই ফিগার এসে বললো যে ব্যাংক কী করেছে, সাম ইন্টেলিজেন্স মানে গোপনে অথবা ডিসকভারি করা হয়েছে কিছু, হ্যাঁ, যে কিছু জানানো হচ্ছে, হ্যাজ বিন মেড রেসপেক্টিং দ্য স্মল প্রপার্টি অফ মাই পোর ফাদার। তাহলে লুসি ম্যানিটের সাথে ডক্টর ম্যানিটের কী সম্পর্ক? বাবা সম্পর্ক, বাবা মেয়ে সম্পর্ক। যে রেসপেক্টিং দ্য স্মল প্রপার্টি অফ মাই পোর ফাদার, মানে আমার হতভাগা বাবার অল্প যে প্রপার্টি আছে সেটা নিয়ে একটা ডিসকভারি হয়েছে। যেটা কী ছিল দেখো, বলছে সো লং ডেড, কে ডেড, যে বাবা আমার অনেকদিন আগেই কি হয়েছে, মারা গেছে। তার প্রপার্টি হয়তো এই ব্যাংকের অধীনে ছিল, দেখভালের দায়িত্ব ছিল, অনেক সময় থাকে না এরকম। আফটার রেটারিং হিজ ডিউটিস অ্যাজ এ বিজনেসম্যান, লরি রিলেটস দ্য রিয়েল রিজন দ্যাট টেলসন হ্যাজ সামন্ড লুসি টু প্যারিস। মানে লুসিকে কেন প্যারিসে যেতে হবে, দেখো তার কিছু রিজন লরি জানালো আর কি। হার ফাদার ওয়ান্স আ রেপুটেড ডক্টর হ্যাজ বিন ফাউন্ড অ্যালাইভ, যে তোমার বাবাকে, যাকে তুমি মনে করছো অনেক আগে মারা গেছে, শোনা গেছে যে তিনি নাকি বেঁচে আছেন। ইয়োর ফাদার, লরি রিপোর্টস টু হার, হ্যাজ বিন টেকেন টু দ্য হাউস অফ অ্যান ওল্ড সার্ভেন্ট ইন প্যারিস, যে টেলসন ব্যাংকেরই এক ওল্ড সার্ভেন্ট আছে, তাদের বাড়িতে নাকি নিয়ে যাওয়া হয়েছে। অ্যান্ড উই আর গোয়িং টু দেয়ার, এবং আমরা সেখানে যাচ্ছি। কে কে যাচ্ছে প্যারিসে? লরি অ্যান্ড লুসি, তাই তো। আই টু আইডেন্টিফাই হিম ইফ আই ক্যান, কারণ যেহেতু সম্পদের ব্যাপার আছে, তাহলে আমি যাচ্ছি যাতে আমি ওনাকে কী করতে আইডেন্টিফাই করতে পারি। অ্যান্ড ইউ, আর আপনি যাচ্ছেন টু রেস্টোর হিম টু লাইফ, হ্যাঁ, যাতে আপনাকে দেখতে পারে, তার ভিতরে কী হয়, ভালোবাসা, ডিউটি, এগুলো সব কিছু জেগে ওঠে। দেখো, টু লাইফ, লাভ, ডিউটি, রেস্ট, কমফোর্ট। লুসি গোজ ইন্টু শক, শুনে তো খুব খারাপ লাগলো তার, হ্যাঁ। অ্যান্ড হার লাইভলি অ্যান্ড প্রোটেক্টিভ সার্ভেন্ট মিস প্রুস রাশেস ইন টু অ্যাটেন্ড টু হার, মানে যে তার বাবা এখনও বেঁচে আছে ইত্যাদি শুনেই সত্যি সে মোটামুটি একটু শক পেয়েছে। তাতে তার যে সার্ভেন্টের নাম কি? মিস প্রুস, তাই না? মিস প্রুস রাশেস ইন টু অ্যাটেন্ড টু হার। এই মিস প্রুস কি করছিল মনে আছে শেষের দিকে ঘটনা? জি স্যার, ম্যাডাম ডেফার্সকে গুলি করে নাকি? না, গুলি করে না, ম্যাডাম ডেফার্সেরই গুলি লেগে যায় নাকি? হ্যাঁ, লেগে যায়। হ্যাঁ, যাক, তোমরা তাহলে পড়ছো। এবার হচ্ছে চ্যাপ্টার 5, দ্য উইন শপ। সামারি মানেই বুঝতে পারছো তো, সামারি পরে কি আর সে মজা পাওয়া যায় বলো গল্পের? সামারি মানে ফাঁকিবাজি, হ্যাঁ, অবশ্য ফাঁকিবাজি বলবো না, সামারি তোমাকে শর্টে একটা জিনিস দিচ্ছে, মেইন থিমগুলো। কিন্তু টেক্সটটা বারবারই পড়তে বলছি আমি, কিন্তু হ্যাঁ, আমি সামারি পড়ার চেতে আমার মনে হচ্ছে যেন ফাঁকিবাজি করতেছি আমি, হ্যাঁ। তো তোমরা পড়তেছো তো, পড়েছো কিনা? আমি কিন্তু বারবার এটা বলতেছি। স্যার টেক্সট পড়ে বোঝার চাইতে স্যার এটা একটু বোঝা সহজ হয় স্যার, এদিক দিয়ে সুবিধা হয় স্যার। হ্যাঁ, কিন্তু তুমি তো হয়তো স্টোরি লাইনটা পাবা, কিন্তু গল্পের যে মানে যে ইয়াটা, হ্যাঁ, পরিবেশটা, এনভায়রনমেন্টটা, পুরো ঘটনাটা, সেটা তো বোঝা যাবে না। পুরো জিস্ট ওটার ভিতরে আছে, কিন্তু স্যার প্রথমবারে মানে বোঝার জন্য স্যার আর কি এটা পারফেক্ট স্যার। প্রথমবার পড়ে স্যার টেক্সট পড়ে একবার এটা পড়লে আর টেক্সট ভালো লাগবে না, বরং টেক্সট পড়ে এটা পড়ো, কিন্তু এটা পড়ে জি স্যার, ঠিক আছে তো? টেক্সট পড়ো, একটা করে চ্যাপ্টার টেক্সট পড়ো, আর এখানে একবার করে সামারিটুকু দেখো, তাহলে পরে একটা ইয়া হবে। কিন্তু সামারি পড়ে আর টেক্সট পড়তে ভালো লাগবে না। এই যে আমি সামারি পড়তেছি তো, আমারই মাঝে মাঝে মনে হচ্ছে যে তোমরা টেক্সট পড়েছো তো, নাকি ক্ষতি করে ফেলতেছি, না কি হচ্ছে, এরকম মনে হচ্ছে বারবার।
কিন্তু সময়ও তো নাই, কিছু করারও তো নাই। আচ্ছা, যেহেতু দেখো দ্য উইন্ড শপে কি বলছে, দ্য সেটিং শিফটস ফ্রম ডোভার ইংল্যান্ড টু সেন্ট অ্যান্টনি। তাহলে আমরা কোথায় চলে গেছি? আমরা এখন কোন দেশে? প্যারিসে। প্যারিসে চলে গেছি না? ফ্রান্সে। হ্যাঁ, প্যারিসে কোথায়? সেন্ট অ্যান্টনি, সেন্ট আফোর অ্যান্টনি। সাভার্ব অফ প্যারিস, উপশহর, তাই তো? প্যারিসের একটা ছোট শহর সেন্ট অ্যান্টনি। আ উইন কাস্ট ফলস টু দ্য পেভমেন্ট, যে শহরে ঢুকেই দেখা গেল কি, যে শহরে একটা বড় ওয়াইনের একটা কি ভাঁড় নাকি রাস্তায় পড়ে গেছে। হ্যাঁ, ফলস টু দ্য পেভমেন্ট ইন দ্য স্ট্রিট অ্যান্ড এভরি ওয়ান রাশেস টু ইট। মেন নীল স্কুপ আপ দ্য ওয়াইন। এটা আমরা যদি একটু দেখি, কত নম্বর? চ্যাপ্টার 5। আচ্ছা স্যার, তারা ওইভাবে ওয়াইনগুলি খাইলো কেন স্যার? কি দেখাতে, দাঁড়াও ওখানে দেখো, মনে হয় যে ওই সময় মানে মধু পড়ে গেছে। হ্যাঁ, এমনটাই তো স্যার মনে হইতেছে। 4 আসছে না দ্রুত। না, আসে না কেন এত দ্রুত? সময় নষ্ট হচ্ছে। দেখো কত বড় ঘটনাটা। হ্যাঁ, এই বেশি প্রিপারেশন এই জায়গাটা। দেখো এখানে কি বলা হচ্ছে, তাহলে এটা কোথায় আছে আমরা এখন? প্যারিসে নাকি? বলছে a large cask of wine had been dropped and broken in the street. The accident had happened in getting it out of a cart. মানে কি, একটা গাড়িতে হয়তো রাখা ছিল, মনে করো দুধের কোনো ভাঁড়, মাটির, হ্যাঁ, হয়তো ওটা, বা কোনো মধুর হতে পারে, এরকম করে যদি ভাবি, তা সেটা যখন নামাতে গেছে, দ্য কাস্ক হ্যাড টাম্বলড আউট উইথ আ রান, দ্য হুপস হ্যাড বাস্ট অ্যান্ড ইট লেইস অন দ্য স্টোনস জাস্ট আউটসাইড দ্য ডোর অফ দ্য ওয়াইন শপ, শ্যাটার্ড লাইক আ ওয়ালনাট শেল। একটা ওয়ালনাট শেল ভেঙে গেলে যেমন সব ভিতর থেকে সব শ্বাস বের হয়ে যায়, এরকম। অল দ্য পিপল উইদিন রিস হ্যাড সাসপেন্ডেড দেয়ার বিজনেস, মানে কি, আশেপাশে যারা ছিল সবাই তাদের কাজ রেখে, অ্যান্ড ইয়ার আইডলনেস, কেউ কেউ আইডলনেসে বসেছিল, তারাও তাদের আইডলনেস ছেড়ে, কেউ কেউ তাদের বিজনেস ছেড়ে কী করলো? টু রান টু দ্য স্পট অ্যান্ড ড্রিঙ্ক দ্য ওয়াইন। সবাই দৌড়াদৌড়ি করে এসে কী করলো? ওখান থেকেই ড্রিঙ্ক করে নিল। মানেটা কি, এখানে কি বলতে যাচ্ছে বলো তো? এটা দিয়ে কী বোঝানো চাইলো? বলো। দেখো বলছে, দ্য রাফ ইরেগুলার স্টোন অফ দ্য স্ট্রিট পয়েন্টিং এভরি ওয়ে অ্যান্ড ডিজাইন্ড ওয়ান মাইট হ্যাভ থট এক্সপ্রেসলি টু লেম অল লিভিং ক্রিয়েচার দ্যাট অ্যাপ্রোচ দেম। সবাই লেম হয়ে গেছে। হ্যাড ড্যামড ইট ইন্টু দ্য লিটিল পুলস, মানে সবগুলো ছোট্ট একটা গর্ত মতো হয়ে গেছে, সেখানে কি জমে গেছে। দিস ওয়ার সারাউন্ডেড, সবাই তার পাশে পাশে কী করছে? সারাউন্ড করছে। ইজ বাই ইটস ওন জসলিং গ্রুপ অর ক্রাউড অ্যাকর্ডিং টু ইটস সাইজ। সাম মেন নীল ডাউন মেড স্কুপ অফ দেয়ার হ্যান্ডস জয়েন্ট, মানে হাত দিয়ে যেমন পানি তোলে না, মানে আমরা হাত দিয়ে পানি তোলার মতো করে এভাবে তুলছে। অ্যান্ড শিফট, এবং শিফট করতেছে। অর ট্রাইড টু হেল্প উইমেন হু বেন্ড ওভার দেয়ার শোল্ডার টু সিপ বিফোর দ্য ওয়াইন হ্যাড অল রান আউট বিটুইন দেয়ার ফিঙ্গার্স। হ্যাঁ, মানে পানি তুলতে তুলতে আবার বেরিয়ে যায় না, এরকম করে সবাই যাদের মতো হেল্প করতেছে। আদার মেন অ্যান্ড উইমেন ডিপড ইন দ্য পাডলস উইথ লিটিল মাগস অফ মাল্টিলেটেড আর্দেনওয়ার। কেউ কেউ মাগ নিয়ে আসছে ভাঙাচোরা, হ্যাঁ, আর্দেন বা মাটির পাত্র নিয়ে আসছে, নিয়ে এসে কী করছে? ওইটা তুলছে, তুলে তুলে খাচ্ছে। কেউ কেউ আবার করছে কি? হ্যাঙ্কার চিপ ভিজাচ্ছে। দেখো, চিন্তা করো, ইভেন উইথ হ্যাঙ্কার চিপস ফ্রম উইমেন্স হেড। কথা বুঝতে পেরেছ? যে তাদের মাথায় যে
মানে মাথা ঢাকার যে স্কার্ফ ছিল সেটাকেও ওই ওয়াইনের মধ্যে চুবিয়ে হুইচ ওয়ার স্কুইজ ড্রাই ইনটু ইনফ্যান্টস মাউথ, এবং বাচ্চাদের মুখে নিয়ে গিয়ে ওয়াইন খাওয়াচ্ছে। হ্যাঁ, এবার চিপে মুখে ওদের দিচ্ছে, বুঝতে পেরেছো? আদার্স মেড স্মল মাড এমব্যাঙ্কমেন্টস, এবং কেউ কেউ আবার কী করছে, কাদা দিয়ে বাঁধ তৈরি করছে যেন বেশি দূর গড়িয়ে না যায়। হ্যাঁ, দেখো, টু স্টিম দ্য ওয়াইন অ্যাজ ইট রান, যেহেতু ওগুলো গড়িয়ে যাচ্ছে তাই সেগুলো থামানোর জন্য কি করছে, মাটি দিয়ে এমব্যাঙ্কমেন্ট করছে। অ্যান্ড আদার্স ডিরেক্টেড বাই লুকার্স অন আপ অ্যাট হাই উইন্ডোজ, কেউ কেউ তাকাচ্ছে ওখান থেকে। ডার্টেড হেয়ার, দেখে দৌড় দিচ্ছে, দৌড়ে আসতেছে দেয়ার টু কাট অফ লিটল স্ট্রিম অফ ওয়াইন দ্যাট স্টার্টেড অ্যাওয়ে ইন নিউ ডিরেকশনস। আদার্স ডেভোটেড দেমসেলফ টু দ্য সডেন অ্যান্ড দেখো ডাইড পিসেস অফ দ্য কাস্ক লিকিং, কেউ ওই যে তোমার মানে যেটা পিস পিস হয়ে গেছে ওখানে হয়তো একটু একটু লেগে আছে সেটাও কেউ কেউ চাটতেছে। অ্যান্ড ইভেন চ্যাম্পিং দ্য ময়েশ্চার ওয়াইন রুটেড ফ্র্যাগমেন্টস উইথ ইগার রেলিশ, ইগার রেলিশ মানে খুব আগ্রহের সহিত। দেয়ার ওয়াজ নো ড্রেনেজ টু ক্যারি অফ দ্য ওয়াইন অ্যান্ড, মানে যেহেতু কোনো ড্রেন নেই যে ড্রেনে ভেসে যাবে তা না, এমনি পড়ে গেছে উপরে। অ্যান্ড নট অনলি ডিড ইট অল গেট taken up, but so much mud got taken up along with it that there might have been a scavenger in the street. If anybody acquainted with it could have believed in such a miraculous presence. মানে অদ্ভুত একটা কাহিনী এখানে ঘটে গেল। কেমন ঘটে গেল বলো তো? এখানে এটা আনার উদ্দেশ্যটা কি ছিল, জানানোর উদ্দেশ্যটা কি? যেমন এই যে তোমার ঘটে গেল মাইলস্টোন, এটার উপর ভিত্তি করে কত কিছু ঘটলো বলো তো? অনেক কিছু ঘটে গেল না এর ভিতরে? জি স্যার। শেষ পর্যন্ত শিক্ষা সচিবের কি ঘটলো? শিক্ষা সচিব অপসারণ স্যার, তারপর বিকেল বেলা স্যার গেট ভেঙে স্যার ঢুকে গেছে। তারপর স্যার ওইখানে অনেকে আছে, সেনাবাহিনী, পুলিশ, স্টুডেন্ট। এখানে শিক্ষা সচিব কি করবে বলো তো? কার কি এই জিনিস আসলে আমি বুঝলাম না ওনার দোষটা কোথায়। উনি কেন রাত ৩টার সময় ইয়া স্যার প্রতিক্ষণ এরকম জনবহুল এলাকায়, শহরে, কি এই সমস্ত জায়গায় কেন তাই? এখন প্রশ্ন তো ওই জায়গায়, মনে করো ক্যাম্প তো যেখানে আছেই, মনে করো তোমার এক জায়গায় বিমানবন্দর আছে, তুমি যদি তার পাশে গিয়ে জমি কিনে বাড়ি বানাবে, এটা কি বিমানবন্দরের দোষ না তোমার দোষ? স্যার সেটাই, এটা তো যখন তখন তো এরকম জনবহুল ছিল না, এখন না এরকম হয়েছে। এটা তো আর বিমানবন্দরের দোষ দিলে হবে না। এখন দোষ হতে পারে দুইটা, একটা হতে পারে যে ব্যক্তি বানাইছে তার, আর দ্বিতীয়ত হলো যে সিটি কর্পোরেশন ওটা অনুমতি দিয়েছে ওটা ওখানে করার। ঠিক আছে, তো ওখানে তো ওটা করার অনুমতি নাই বা থাকার কথা না। ঠিক আছে, আর আমাদের এইদিকে কত খালি মাঠ পড়ে আছে, প্রশিক্ষণ নেবে তো এইদিকে চলে আসতো না। প্রশিক্ষণ তো ওদের দোষ এখন দিলে তো হবে না, ওদেরকে দোষ আরটা আছে যে বিমানগুলোকে ঠিক করা। বাঙালি তো, বাঙালি সবসময় পকেটের কথা ভাবে, ওগুলো পরে দুর্ঘটনা কি ঘটনাগুলো সেটা পরের ব্যাপার। স্যার আমার মনে হয় স্যার এই পুরনো বিমান স্যার এখনো প্রশিক্ষণ দেয় আধুনিক যুগে, এটা হলো কি স্যার আমার কাছে বেশি। বাংলাদেশে শোনো, বাংলাদেশে কি ঘটে জানো, অন্য দেশ যেগুলো বাতিল করে দেয় ব্যবহার করার পর সেইগুলো কোটেশন করে বাংলাদেশ কিনে নিয়ে আসে, আবার কিনে আনতে আনতে নতুন কিছু আবিষ্কার হয়ে যায়। স্যার আরেকটা ব্যাপার স্যার, এই সেই পুরনো বিমান স্যার বাংলাদেশে দিলে আবার বলে বাংলাদেশের জন্য স্পেশালাইজড, মানে স্পেশাল ভাবে মডিফাই করা। হ্যাঁ, এটাও তুমি কম্পিউটার বলো, স্মার্ট বোর্ড বলো, যেগুলোই বলো না কেন, অন্য দেশ সেগুলো অলরেডি আর ব্যবহার করে না, আর সেইগুলো আমাদের ক্লাসরুমে ঢুকতেছে এখন। কথা বুঝতে পেরেছো? জি স্যার। এবং বাংলাদেশ যখন গত বছরেও একটা বিমান ঘটনা ঘটেছিল, যে ঘটনা তাহলে যেগুলো বাংলাদেশে আনা হচ্ছে সেগুলো অলরেডি শেষ, সেগুলো হয়তো আবার নতুন করে মডিফাই করে বিক্রি করতেছে, সেগুলো আমরা নিয়ে আসতেছি, নিয়ে এসে আমাদের মতো করে চালাচ্ছি। এবং সেগুলো হচ্ছে আমাদের জন্য কি বলো, ফার্স্ট জেনারেশন, যেটা ওদের জন্য লাস্ট জেনারেশন। ঠিক আছে, ওটা ওদের জন্য ওটা পুরনো হয়ে গেছে, সেরকম জিনিসগুলো আমাদের আসতেছে। আর দেখি তো পরে আর কাজে লাগে না, ওগুলো আর চলে না, ওগুলো শেষ হয়ে যায়, নতুন কিছু। তো আমরা এখনও যুগের সাথে তাল মিলে চলছি না। তো এখানে দেখো কত কিছু ঘটলো, হ্যাঁ, লাশ গুম করা থেকে শুরু করে অনেক কিছু তো নিউজ পাওয়া যাচ্ছে। তারপরে তোমার রিক্সাওয়ালাদের ভাড়া নিয়ে কত কিছুই এর ভিতরে ঘটে যাচ্ছে। পানির দাম, পানির দাম বেড়ে যাচ্ছে, রিক্সাওয়ালারা যেতে যাচ্ছে না,
হ্যাঁ, কত কিছুই দেখতেছি এখন, কোনটা ঠিক কোনটা বেঠিক কি আসলে মিডিয়ার চোখে বোঝা মুশকিল। এটা আসলে খুবই স্যার আরো বিষয় হলো যে সব ঠিক আছে, কিন্তু স্যার পরীক্ষার ডেট পিছানো লাগবে, মানে এগুলো চেঞ্জ করতে হবে, এগুলো কেন স্যার? হয়তো বা ওই কলেজের স্টুডেন্টরা ছিল সেটার জন্য পিছাতে পারে, সেটা একটা কারণ আসতে পারে যে ও কলেজের সেটা হতে পারে স্যার। হ্যাঁ স্টুডেন্টরা ছিল। এইটা নিয়েই স্যার মূলত স্যার ওই যে শিক্ষা সচিব স্যার হ্যাঁ এখন উনি তো সিদ্ধান্ত নিবে, এখন হঠাৎ করে তো একজন সিদ্ধান্ত নিতে পারে না, তাই না? একটা অফিসিয়াল ব্যাপারে কখনো একজন ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে না, এটা বুঝতে হবে। তুমি চাইলেই তুমি সিদ্ধান্ত নিতে পারো, তো তোমার পরিবারের সিদ্ধান্ত কি তুমি নিতে পারবা একটা কিছুতে? তোমার বাপ নিতে পারবে হঠাৎ করে? না স্যার, তাহলে তো তাহলে সেটার জন্য একটা সময় নিতে হয়, এটা জানাতে হয় যে আসলে এটা কি ব্যাপারে কি ঘটেছে। অনেক কিছু ব্যাপার আছে অফিসিয়াল, যেগুলো আসলে এখানে তো আসলে বিষয়টা ওরকম কমন পিপলদের দ্বারা হচ্ছে না, এটা রাজনৈতিক ইস্যু। সব কিছুতে আমরা রাজনীতি প্রয়োগ করি, তো ঝামেলাটা এই যায়। আমরা হচ্ছে রাজনীতিক দেশ, অন্য দেশটা রাজনীতি বোঝে না, একমাত্র বাংলাদেশের মানুষ ছাড়া, বাংলাদেশ এবং ভারতের মানুষ ছাড়া। অবশ্য ভারতে তাও রাজনীতি নিয়ে এতটা খুব কমই করে, কিন্তু বাংলাদেশের মানুষ এত রাজনীতি বোঝে, এটা পৃথিবীর আর কোনো দেশ বোঝে না। ঠিক আছে তো, এটা জন্মের পরেও কোনো শিশু ও রাজনীতি করে, ঠিক আছে তো, সেও ধানের শীষ বলে না নৌকা বলে চিৎকার করে, বুঝতে পেরেছো? আর অন্য দেশের মানুষরা বুঝেই না যে আমাদের মন্ত্রীকে এমপিকে, তারা তাদের মতো করে চলে। আর আমাদের আজকে স্যার বাংলাদেশে স্যার তেজগাঁও কলেজের সামনে বিশাল একটা ব্যানার স্যার, ওই ছাত্র দলের যোগদানের জন্য বিশাল একটা ব্যানার দিয়ে দিছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগ দিতে হবে, ঠিক আছে তো। আবার তুমি রাজনৈতিক মিছিলে না গেলে, এই তো কিছুদিন আগে ছিল না যে আমরা ক্লাস করাচ্ছি, বিশাল স্টিল লাঠি নিয়ে এসে সেই স্টুডেন্টদের ডাকতে, আমি ক্লাসে কিন্তু নেতারা আসছে, আওয়ামী লীগের ছেলে মানে লীগের ছেলে মেয়ে আসছে, ইতে যেতে হবে, মিছিলে যেতে হবে, স্যার আপনি তো ছাড়েন, ঠিক আছে তো। তাই আমি একজন বললাম তুমি রড নিয়ে আসছো কে? তুমি কি রাস্তায় কোনো কুত্তা টুত্তা মারতে আসছো না অন্য কিছু? হ্যাঁ, তুমি এদেরকে নিয়ে স্যার এমন তো স্যার আমাদের কলেজ এরকম খেলতেছে স্যার, ওই যে পরে যায় না এই যে সমাবেশে, পরে স্যার স্টাম্প দিয়ে স্যার পিটাইছে, আর ওই যে আমাদের প্রিন্সিপাল স্যার সামনে ছিল, তার সামনে বসে স্টাম্প ফিকে মারছে স্যার, একদম আমাদের সামনে এসে পড়ছে। প্রিন্সিপাল স্যার কিছুই করার ছিল না, শুধু শুধু দাঁড়াই দেখছে স্যার, কিছু বলার নাই তো। ওইটাই তো বললাম যে আসলে এটাই হচ্ছে ব্যাপার, যে এতে কি আদৌ চেঞ্জ হচ্ছে? আমরা তো সবাই একই, শুধুমাত্র একটু পোশাকটা চেঞ্জ করে ফেললাম, এই আর কি, ঠিক আছে তো। তো সব কিছুর মধ্যেই রাজনীতি ঢুকাতে আমাদের দেশটা শেষ হয়ে গেছে, হ্যাঁ শেষ হয়ে গেছে স্যার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, 21-এর চেতনা, 24-এর চেতনা ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, আমাদের বললাম যে ওইটুকুই আছে, আর ধর্মটুকু আছে, যে ধর্মের কথা বলে আমরা সব কিছু করি, বুঝতে পারছো? এছাড়া আমাদের মধ্যে কিছু নাই। স্যার আগামীকালের ফাইনাল ইয়ারের পরীক্ষা তো স্থগিত করে দিয়েছে। এখন কি করবে জানা, আবার যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবার ভিসিকেও পদত্যাগ করায় কিনা, বুঝো না? মানে এটার সাথে কি সম্পর্ক? একটা ঘটনা অবশ্যই ঘটেছে, এটা তো আমরা জানি, এটা তো আমরা দুঃখ প্রকাশ করতেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু সব কিছুর মধ্যেই রাজনীতি ঢুকানো, সব কিছুর মধ্যেই একটা বাগাড়াম্বর করা, তো এটা তো ঠিক না, বলো। আর আমাদের স্যার ওটা হয়ে গেছে আকস্মিক বিষয়, এখন এই পরীক্ষা স্থগিত করে দিয়ে, আগামীকালের পরীক্ষা স্থগিত করে দিয়ে এই যারা পেশেন্ট এদের তো কোনো উপকার নেই স্যার, খালি যারা পরীক্ষা দিয়ে এদের ক্ষতি। হ্যাঁ, এটা কি মানে এতে উপকারিতাটা কি? এই পরীক্ষাটা পিছানোর কারণে কি ঘটনাটা ঘটবে, মানে কি উপকারটা পাবে যাদের ক্ষতি হয়েছে, বলো? কোনো উপকারই পাবে না স্যার। তাহলে এটাই তো বললাম যে এটাই তো মানে কি বলবো, রাজনীতি আমাদের দেশের সমস্যাটা এই জায়গায় যে আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করি, কনক্রিট কোনো কিছু করার জন্য না। এটাই হলো আমাদের সমস্যা, এবং এখান থেকে মুক্তির কোনো উপায় নেই, কারণ আমরা সবসময় বিরোধিতার জন্য বিরোধিতা করি। এবং তুমি রাজনীতিতে বসাবা কাকে? কে আসবে সে যে তুমি তাকে দেশটা ছেড়ে দিবা, বলো? তো এখানে জাস্ট একটা ওইরকম ওই তৎকালীন সময়ের মানুষরা, ঠিক আছে তো, একটা জিনিস নিয়ে যে দেখো কিভাবে তারা তাদের কি বলবো লজ্জা শরম যাই বলো না কেন, ওয়াইন পেয়েছে, ওখানেই তারা ঝুঁকে পড়েছে। এটা দিয়ে কী হচ্ছে আসলে? আমাদের ছেলেমেয়েরা কী করছে, একদিকে ভিডিও করে ভাইরাল করার চেষ্টা করছে নাকি, মানে এসব নিউজ পাইলে তো আরও খুশি একদল তো খুব ভাইরাল হয়ে যায়। মানে কি বলবে, এমন এমন ভিডিও দিচ্ছে যেগুলো মাথা এমনি ঘুরে যাচ্ছে দেখার পর। এগুলো কি এগুলো দেওয়া ঠিক, বলো? মানে কি বলবো, মানুষের শেষ হয়ে গেছে, কমন সেন্স টেন্স সব শেষ, কিচ্ছু বলার নেই আর। মানে এত বাজে অবস্থা বর্তমানে, সব শেষ। অন্তত অন্য দেশের কী অবস্থা আমি জানি না, অন্য দেশে যদি এরকমটা হতো তাহলে তো ভিডিও টিডিও পাইতাম আমরা, অন্য দেশের ভিডিও তো আমাদের কাছে আসে,
কিন্তু আমার দেশের মতো এত জঘন্যতম মানুষ আর পৃথিবীর আর কোথাও আমার কাছে আছে বলে মনে হয় না। আমার তো নিজেকে মানুষ বলতে মাঝে মাঝে ঘৃণা হয় যে আমরা বাঙালিরা আদৌ মানুষ তো না অন্য কিছু, বলো। প্রত্যেক দেশেই সমস্যা আছে, প্রত্যেকটা দেশেই দুর্ঘটনা ঘটে, প্রত্যেকটা দেশে এরকমটা, কিন্তু আমার দেশের মতো সব কিছু নিয়ে এত রাজনীতি আর কোথাও হয় কিনা আমাদের জানা নেই। এই যে দেখো বিএনপির কোনো এক যাচ্ছে না নেতা হাসপাতাল দেখতে যাচ্ছে অনেক মানুষ নিয়ে, তার দেখতে গিয়ে কি লাভ বলো তো? এখন কি উদ্দেশ্যে সে যাচ্ছে? আসলে কি সেবা করার জন্য যাচ্ছে? আমার ফ্রেন্ড লিস্টে মাদারীপুরের স্যার ওই কেন্দ্রীয় সভাপতি ওই ভাইয়ের আছে, ফ্রেন্ড আছে, বুঝছেন স্যার? ওই যে মির্জা ফখরুল স্যার একটা অ্যাম্বুলেন্স ফাঁকা করে দিতেছে, ওইটা নিয়ে তো সে বিশাল একটা ক্যাপশন লিখছে স্যার, স্ট্যাটাস দিয়ে দিছে। ওটা দিয়ে দেশের উন্নতি করে দিল সব। হ্যাঁ, এবার ভোট মারো, মারো ভোট যত পারো। সব কিছুতে ভোটের মানে ভোটের কাহিনী, ভোটের রাজনীতি, এছাড়া কিচ্ছু না দেশের। এদেশের ভালো হওয়ার কোনো সুযোগ নেই, বরং আরো আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, আরো বেশি খারাপ হচ্ছে মানুষ। তো যাই হোক, তো এখানে আমরা সেই স্যার একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে মানে আমাদের জীবনে সময় সবসময় গতিশীল। আমাদের যদি আপন কেউ মারাও যায় তবুও কিন্তু আমরা একবেলা না খেয়ে থাকি, সর্বোচ্চ 2 বেলা, তারপরে কিন্তু আর পারি না, খেতেই হয় খাবারটা। তো এই যে আমাদের যখনই আমাদের দেশে কোনো একটা অকারেন্স হবে বা কোনো একটা প্রবলেম হবে, তখনই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মানে পিছিয়ে বেশি বেশি করে পেছানো হয়। মানে সময়ের সাথে যে সবকিছু চালিয়ে যাওয়া উচিত, হয়তো বুঝি না, এখন অনেক ছোট, অনেক কিছুই বুঝি না। কিন্তু স্যার ইন্টারের স্টুডেন্ট ছিল, আমার কাছে পড়তো 2জন, ওরা মাইলস্টোনে পড়ে। তো ওদের এক্সাম স্থগিত করছে ঠিক আছে, কিন্তু যে অনার্সে যে যারা এবার ফাইনাল ইয়ারে, তো এদের এক্সামটা স্থগিত না করলেও হয়তো পারতো। সেটা তো বললামই, স্থগিতকারী এমনি সাধে করছে বলো? বাংলাদেশের রাজনীতি মানে উপরের মানুষগুলো তো মাথা নিয়ে আছে, কিন্তু বাকি নিচের মানুষগুলো যদি মাথা নিয়ে না থাকে তাহলে তো বিপদ। হ্যাঁ বলো, লাঠি দিয়ে পেটালেও সমস্যা, একদল পিঠানো নিয়ে রাজনীতি করবে আর একদল না পেটানোর জন্য রাজনীতি করবে। একজন বলবে কেন পিটালো না, আর একজন বলবে কেন পিটালো। বুঝো না সমস্যা তো এই জায়গায়? সমস্যা তো আর ওই লোকগুলো না, করাই দিও ঝামেলা স্যার, ফেল করাই দিলে আবার এরা আবার কই ফেল করলাম কেন। হ্যাঁ, পড়াশোনা করবে না, আবার ফেল করলেও সমস্যা, ফেল না করলেও সমস্যা। ঠিক আছে, আমার কথা হলো ধুমসে বাঙালিকে একদম পিছে ফেলতে হবে সব। যেমন কুকুর তেমন মুগুর, বাংলা কথাটা এসেছে এমনি না। ফেল করে কিভাবে আন্দোলন করে এইটা মাথায় আসে না। শরম শেষ, মানে কি বলো, লজ্জা শরম তো থাকার কথা, এদের তো সেটাও নেই। বলো, ঘটনাটা এটা তো আমি বলি শিক্ষার সমস্যা, এটা ওদের সমস্যা না, যারা করতেছে এটার সমস্যা বলে আমার কাছে মনে হয় না। এটার সমস্যা হচ্ছে আমাদের শিক্ষার সমস্যা। এটা পেটানো শুরু তো সেই ছোটবেলা থেকে পেটানো উচিত এদের। চোখের মুখের দিকে তাকা দিকে যেন 10 বার তারা খায়, বিষম খায়, বলে কথা আছে না এরকম। বাঙালিকে সাহায্য করতে হলে একদম ছোটবেলা, ল্যাংটা বেলা থেকে ওদেরকে পিটাতে হবে, বুঝতে পেরেছো? স্যার আজকে ও একটা এসএসসি পরীক্ষার্থী আন্দোলন করতেছিল, যে ও বলতেছিল যে এই আমলে সে মানে কেন এসএসসি পরীক্ষাতে এত রেস্ট্রিকশন দেওয়া হবে, এবার তো তারা প্লাসই পাবে না, আগেই তো ভালো ছিল। তারপরে এটা কি বিসিএস পরীক্ষা দিচ্ছে নাকি, এটাতে এত গার্ড দেওয়ার কি আছে? হ্যাঁ, বইগুলো লিখতে দাও ওদের। এটা কথা বলে বলো, একটা দেশের শিক্ষা ব্যবস্থায় স্টুডেন্ট এরকম কথা বলতে পারে কখনো? যে তারা গার্ড কেমন করে দেবে, টিচাররা কিভাবে, টিচাররা খাতা দেখবে কিভাবে, কি করবে, এটা বলতে পারে? তার কথা হতে পড়াশোনা করে তোর পরীক্ষা আমি কিভাবে নিব সেটা আমি জানি। স্যার মেন্টালিটিতে কোন জায়গায় গিয়েছে স্যার, একবার ভাবে দেখেন। তাহলে মানে কি ভবিষ্যৎ আশা করা যায় স্যার আমাদের কাছ থেকে? আপনারা কি ভবিষ্যৎ আশা করতে পারেন? একদম ফেল করেও আন্দোলন করে আল্লাহ। আবার কি এই যে অনার্সের, আমি তো বলি যে তোমরা একজন এই যে একটা পোস্ট দিয়েছি ফার্স্ট একটা সেখানে লিখছে স্যার এত লিখে এত রেজাল্ট পায় না, পায় না। আর তুমি কি লেখো সে কি তুমি জানো না আমি জানি? হ্যাঁ, তুমি লিখলে তো হবে না, আমাকে তো আমার মতো লিখতে হবে। আমি যে তোমাকে মার্ক দেবো সেটা তুমি তোমার মতো লিখলে তুমি মার্ক পাবা কিনা, আমার মতো আমাকে লিখে দেখাও যে তুমি পাবা কিনা। হ্যাঁ, তুমি লিখবার তোমাকে মার্ক দিয়ে দিব, হ্যাঁ একদম 100-তে 100 সব ফার্স্ট ক্লাস পাবা। আরে বাবা, তোমাদের ফেলের ঘানি আরও টানা উচিত বেশি করে, যেরকম সব লেখালেখি করো। এখন থেকে তো তাই হবে। এবার এইচএসসি রেজাল্ট দেখবা কীভাবে, যদি এইচএসসি রেজাল্ট নিয়ে রাজনীতি না হয়, যদি সঠিকভাবে রেজাল্ট করা হয়, যদি রেজাল্ট দেখার পর যদি আবার বোর্ডের লোকরা আবার রাজনীতি করে যে না খবর তো খুব খারাপ, তাহলে পাস করাই দাও, এটা যদি না বলে তাহলে মনে করো 20 থেকে 25% অতিরিক্ত পাস করার কথাই না। কথা বুঝতে পেরেছো? এবার
স্যার আমার হাজবেন্ড আইসিটি লেকচারার আর কি, তো উনি যখন এখন খাতা দেখছেন স্যার 100টার মধ্যে মানে 20টাও পাসই করে না। সেটা তো বলতেছি যে ইংলিশ আইসিটি এই দুটাতে যা অবস্থা, তাতে মনে করো যে 20 থেকে 25% পাস করবে কিনা সন্দেহ, যদি গ্রেড স্ট্রেস না দেয় বা যদি এটা নিয়ে কোনো রাজনীতি না হয়। ঠিক আছে, এটাই স্যার উনি বলছেন সিকিউ তে অবস্থা, অথচ এমসিকিউ তে কি অবস্থা হবে এটা তো চিন্তাই করা যায় না। আমরা তো গার্ড দিতে গিয়ে দেখছি কি লেখে, মানে অদ্ভুত লেখা লিখতেছে ছেলে মেয়ে, কি লিখে না লিখে তার কোনো ঠিক নাই। একজন যা লিখতেছে সবাই কপি করতেছে। উমা গার্ড দিতে গেলে তার আবার চোখ রাঙাচ্ছে, মনে হচ্ছে আমার উপর রেগে গেছে। বুঝতে পারছো মানে সে কি অবস্থা ছেলে মেয়ের। আমি তো পরীক্ষার গার্ড দিতে ভয় পাই এখন। হ্যাঁ, আবার মেয়েরা হ্যাঁ বোরকা পরা, সব কিছু মুখ সব কিছু ঢাকা, অথচ এর খাতা টানি নিচ্ছে, আবার কথা বলতেছে মুখ ঢেকে। আরে বাবা তুমি তো ধর্ম নিয়েই আছো, একজন বোরকা পরা মানে কি পুরোটা ধর্ম নিয়ে না তুমি সাথে বলো তো। তোমার মুখ খুলতে বললে তোমার সমস্যা, যে তোমার মুখ খুলতে বললে তোমার ধর্ম যাবে, অথচ তুমি মুখে কথা বলতেছো, তখন ধর্ম যাচ্ছে না? হ্যাঁ, কঠিন পরিস্থিতি এদেশে, কঠিন পরিস্থিতি, কিচ্ছু বলার নেই, খুবই খারাপ অবস্থা। তাই বললাম তো এই ফ্রেঞ্চ রেভলিউশনের আগের পরিস্থিতি যেন বাংলাদেশে এখন চলতেছে। হ্যাঁ, তো এখানে সেই জিনিসটা বোঝানো হয়েছে। তাই বলছে দেখো এইবার এই ওয়াইন শপটা আনা হয়েছে এ কারণেই, মূল কথা হলো ইন্ট্রোডিউস করানোর জন্য যে এখানে একটা ওয়াইন শপ আছে। আর সাথে সাথে ওয়াইন মানুষ কারা খাচ্ছে বলো তো? শুধু বড়রা না, মায়েরা তাদের মাথার স্কার্ফটা ওয়াইনে ডুবিয়ে সেটা আবার চিপে চিপে তাদের বাচ্চাদের কোথায় দিচ্ছে? মুখে দিচ্ছে, যে তারাও খাক একটু। কথা বুঝতে পেরেছ কি অবস্থা? তাই বলছে দেখো আবার কি করছে, ওয়ান ম্যান ডিপস হিজ ফিঙ্গার ইনটু দ্য মাডি ওয়াইন লিজ, মানে যতটুকু পড়ে আছে, লি মানে তো পড়ে আছে, মানে খাওয়ার পর যেটুকু পড়ে আছে সে কাদার ভিতরে, সেটুকু কি করছে বলো তো? সেটুকু আঙ্গুল ডুবিয়ে নিচ্ছে এবং সেটা দিয়ে ওয়ালে লিখছে কি, স্ক্রল দ্য ওয়ার্ড ব্লাড অন এ ওয়াল। এগুলোকে এই সিম্বলিক্যাল মিনিংটা এখানে এসেছে যে ব্লাড। আচ্ছা সবাইকে আপনি শুনতে পাচ্ছ তো? জি স্যার। আচ্ছা, দ্য ওয়াইন শপ ইজ ওন্ড বাই, এই দেখো মনসিয়ার ডেফার্স, এনাকে মেনলি এখানে এই যে ম্যাডাম ডেফার্স তাই তো, আর মিস্টার ডেফার্স, এই দুইজনকে মেনলি কি করা, ইন্ট্রোডিউস করার জন্য এটা করা হয়েছে তাদের দোকান বা তাদের শপটাকে। আ বুল নেকড মার্শাল লুকিং ম্যান অফ 30, তার বয়স কত? 30 না, মার্শাল লুকিং। হিজ ওয়াইফ ম্যাডাম ডেফার্স সিট সলেমলি বিহাইন্ড দ্য কাউন্টার, আর এই টাকা পয়সা দেখার কাজ করে তার ওয়াইফ। ওয়াজ ফুল অফ এভরিথিং দ্যাট গোজ অন অ্যারাউন্ড হার, সে সব কিছু দেখতেছে। শি সিগনালস টু আর হাজব্যান্ড অ্যাজ হি এন্টার্স দ্য ওয়াইন শপ, তার হাজব্যান্ড যখন ওয়াইন শপে প্রবেশ করলো তখন ম্যাডাম ডেফার্স তার হাজব্যান্ডকে সিগন্যাল করলো কি বিষয়ে? অ্যালার্টিং হিম টু দ্য প্রেজেন্স অফ অ্যান এল্ডারলি জেন্টলম্যান অ্যান্ড আ ইয়াং লেডি। কারা কারা বলো তো? এই এল্ডারলি জেন্টলম্যানকে আর ইয়াং লেডিকে? তাই তো। ডেফার্স আইস দ্য স্ট্রেঞ্জার, দে আর লরি আর লুসি বাট প্রিটেন্ডস নট টু নোটিস দেম, এমন ভাব করলো যেন তাদের দেখেইনি। স্পিকিং ইনস্টিড উইথ 3 ফ্যামিলিয়ার কাস্টমারের সাথে কথা বলা শুরু করলো, ইচ অফ হুম রেফার্স টু দ্য আদার 2 অ্যাজ জ্যাক্স, a code name that identifies themselves to one another as revolutionaries। দেখো এরা আবার কোড ইউজ করে, কোড নেম, এবং এটা দিয়ে বোঝা হয় তারা হচ্ছে কি রেভলিউশনারি। কারা রেভলিউশনারি? কারা ছিল? ফ্রেঞ্চ রেভলিউশনে অ্যারিস্টোক্রেসির বিপরীতে নাকি, কমন পিপলদের রিপ্রেজেন্টেটিভ। আফটার ডেফার্স ডিরেক্টস দ্য ম্যান টু আ চেম্বার অন দ্য 5th floor অ্যান্ড সেন্ডস দেম আউট, মিস্টার লরি অ্যাপ্রোচেস ফ্রম দ্য কাউন্টার অ্যান্ড বেগস আ ওয়ার্ড উইথ ডেফার্স। ডেফার্স একটু কথা বললো আর কি। The man have a brief conversation and soon Defers leads Lori and Lucy up a step, dangerous rise of stairs। হ্যাঁ, তার স্টেয়ারগুলো খুব উঁচু খাড়া, সেরকম একটা জায়গা, মানে সিঁড়ি দিয়ে তার একটা রুমে নিয়ে গেল। দে কাম টু আ ফিল্দি ল্যান্ডিং হোয়ার দ্য 3 men from the wine shop stand staring through chink in the wall। তাহলে ওয়াইন শপ থেকে 3 জন মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। Stating that he makes a show of Dr. Manit to a chosen few to whom the sight is likely to do good. Defers opened the door to reveal a white-haired man busily making shoes. এই লোকটাকে? A white-haired man busily making shoes. So Dr. Manit. Dr. Manit
যাকে জেলখানা থেকে মুক্ত করা হয়েছে সে কি করছে? সে হচ্ছে জুতা সেলাই করছে নাকি, একটা জুতা তৈরি করছে, বিজলি মেকিং শুজ। তাহলে এই রুমে তাদেরকে নিয়ে গেল লরিকে এবং লুসিকে। আচ্ছা, এবার হচ্ছে দ্য শুমেকার। শুমেকারটাকে ম্যানিট ডক্টর ম্যানিট রিপোর্টস ইন আ ভয়েস গন ফেইন্ট সলিটিউড অ্যান্ড ডিসইউজ, মানে কি সলিটিউড এবং ডিসইউজ হওয়ার কারণে অনেকদিন ধরে তার গলার ভয়েসটা ব্যবহার হয়নি, একা একই ছিল তো, এক জায়গাতে বন্দি রাখা হয়েছিল, তার সঙ্গে কথাও বলেনি যেহেতু, তাই তার গলার ভয়েসটা একটু ফেন্ড হয়ে গেছে। সে জানালো, তাহলে সে রিপোর্ট করলো দ্যাট হি ইজ মেকিং আ লেডিস শু ইন দ্য প্রেজেন্ট মুড অর ফ্যাশন, মানে বর্তমানের মতো করে একটা লেডির জুতা বানাচ্ছে। কার জন্য এই জুতাটা? ইভেন দো হি হ্যাজ নেভার সিন দ্য প্রেজেন্ট ফ্যাশন, যদিও সে এই প্রেজেন্ট ফ্যাশনে কেমন মেয়েরা জুতা পরে সে দেখেনি। কারণ কি, এতদিন সে কোথায় ছিল? বন্দি ছিল, তাই না? তারপরে সে বলতেছে বর্তমানের মতো করে জুতা বানাচ্ছি। হোয়েন আস্কড হিজ নেম হি রেসপন্ডস, যখন তার নাম জিজ্ঞাসা করলো সে শুধু বলল 105 নর্থ টাওয়ার। সে নাম বাদ দিয়ে এরকম একটা ঠিকানার কথা বলল। লুসি অ্যাপ্রোচেস, লুসি যখন আসলো, নোটিসিং আর রেডিয়ান্ট গোল্ডেন হেয়ার, লুসির চুলগুলো হচ্ছে কি উজ্জ্বল এবং গোল্ডেন হেয়ার। তো ম্যানিট করলো কি, ম্যানিট ওপেন্স আ নট অফ র্যাগ দ্যাট হি ওয়ার্স অ্যারাউন্ড হিজ নেক। তাহলে সে একটা, মানে কি বলবো, একটা ওই যে কী বলে তেনা, তাই তো, কাপড়ের একটা গিট্টু ছিল, সেটাকে সে খুলে কি করলো, ইন হুইচ হি কিপস আ স্ট্র্যান্ড অফ সিমিলারলি গোল্ডেন কার্লস, সেই রেপ অফ দ্য লকের মতো নাকি, যে কাপড়ে করে সে কিছু গোল্ডেন কার্লস বা চুল ওই কাপড়ে নখ দিয়ে বেঁধে রেখে তার ঘাড়ে ঝুলিয়ে রাখতো। এই চুলগুলো কার? বলো, তার ওয়াইফের, তাই তো? তাহলে ওয়াইফকে এত ভালোবাসতো যে তার ওয়াইফের চুল সে একটা তেনাতে করে ছিঁড়ে জড়িয়ে গলায় ঝুলিয়ে রাখতো। ঠিক আছে, কি ভালোবাসা চিন্তা করো। এখন তার মেয়ের এই গোল্ডেন চুল দেখে সে কি মনে করছে? অ্যাট ফার্স্ট ম্যানিট মিস্টেক্স লুসি ফর হিজ ওয়াইফ অ্যান্ড রিকলস দ্যাট অন দ্য ফার্স্ট ডে অফ হিজ ইমপ্রিজনমেন্ট, হ্যাঁ, যে প্রথম দিনে বন্দি দশার প্রথম দিনে হি বেগ টু বি অ্যালাউড টু কিপ দিস ফিউ স্ট্রে হেয়ার্স অফ হিজ ওয়াইফ অ্যাজ আ মিনস অফ স্কেমিং হিজ সার্কামস্ট্যান্সেস ইন দ্য স্পিরিট, মানে সে অনুমতি চেয়েছিল যাতে সে অন্তত এই চুলগুলো সাথে রাখে, যাতে এই চুলগুলো দেখে যেন তার ওয়াইফের কথা মনে পড়ে, তাই না, একটু স্মৃতি নিয়ে যেন সে একাকি থাকতে পারে। যাই হোক, লুসি ডেলিভার্স অ্যান ইম্প্যাশন স্পিচ, এই সময় লুসি বেশ আবেগঘন কথা বললো। ইমপ্লোরিং হার ফাদার টু উইপ, তার বাবাকে কাঁদতে, যেন বাবাকে একটু কাঁদায়, হ্যাঁ। ইফ আর ভয়েস অর হার হেয়ার রিকলস আ লাভেড ওয়ান্স হুম ই ওয়ান্স নিউ, যদি তার এই চুলগুলো যদি তার প্রিয় কাউকে মনে করিয়ে দেয়, তাহলে তার বাবা, হ্যাঁ, বাবাকে এমনভাবে কথা বলে যেন তার বাবা কাঁদে, মানে একটু যেন কান্না পায়, কারণ ভিতরের যে কষ্টগুলো যেন বার করতে পারে। শি হিন্টস টু হিম অফ দ্য হোম দ্যাট অ্যাওয়েটস হিম, তখন সে বললো বাসায় ফেরত নেওয়ার কথা বললো। অ্যান্ড অ্যাসিওরস হিম দ্যাট হিজ অ্যাগনি ইজ ওভার, যে আজ থেকে তোমার কষ্ট শেষ। ম্যানিট কলাপস আন্ডার আ স্টর্ম অফ ইমোশনে সে মোটামুটি একদম আবেগী হয়ে পড়লো নাকি। লুসি আর্জেস দ্যাট অ্যারেঞ্জমেন্টস বি মেড ফর ইজ ইমিডিয়েট ডিপার্চার ফর ইংল্যান্ড, লুসি অনুরোধ করলো লরিকে যাতে খুব দ্রুত ইংল্যান্ডে ফেরত যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। ফিয়ারিং ফর ম্যানিটস হেলথ, লরি প্রোটেস্ট, লরি বলল না, স্বাস্থ্য এখন উন্নতি হয়নি, এত তাড়াতাড়ি নিয়ে যাওয়া যাবে না। বাট লুসি ইনসিস্ট দ্যাট ট্রাভেল গ্যারান্টিজ মোর সেফটি দ্যান আ কন্টিনিউড স্টে ইন প্যারিস। ডেফার্স অ্যাগ্রিজ অ্যান্ড আশার্স দ্য গ্রুপ ইনটু আ কোচ। অতএব তারা চলে আসলো। এখন লন্ডন ছেড়ে কোথায় যাবে? এই প্যারিস ছেড়ে লন্ডনে নাকি? কেন? ইনকোর্স পরীক্ষা, আচ্ছা ওটা পরে জানাই দেওয়া হবে না। আচ্ছা, তাহলে এখানে আচ্ছা, তাহলে হলো বুক 1। তার মানে এই যে তারা যখন চলে গেল কোথা থেকে, প্যারিস থেকে লন্ডনে, তারপরে বুক 1-এ শুরু হবে কত বছর পরে? দেখো 5 years
5 বছর পরে, 5 years later। আচ্ছা, তোমরা একটু এই যে এগুলো একটু পড়বা, হ্যাঁ, এর যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস যেগুলো আছে, এক্ষেত্রে কিছু কিছু জিনিস একটু হয়তো রেফার করবে, সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে, একটু বুঝে নিবা। টোটাল কয়টা বই আছে, বুক কয়টা আছে? 3টা স্যার। আচ্ছা, তাহলে আগামী দিন আমরা বাকি দুটো একটু পড়বো, আর তোমরা এর ভিতরে একটু পড়ে শেষ করবা, ঠিক আছে, যতটুকু পারা যায়, যদি না পড়ে থাকো এগুলো। ওকে, তো আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো, আর যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো একটু ভালো করে পড়ো, হ্যাঁ। ওকে, সো গুড নাইট, বাই। থ্যাংক ইউ।